দীর্ঘ ৩ মাসের বিদেশ যাত্রা শেষে অবশেষে বাড়ি ফিরছেন এহসান বাড়ির মধ্যমণি ডক্টর ইফতেখার এহসান রৌদ্র। সঙ্গে তার ছোট্ট আদুরে বৌজান অরিনজে আছে। ৩ মাসের ফেলোশিপ প্রোগ্রাম কমপ্লিট করে বাড়ির বড় ছেলে এবং মেয়ে বাড়িতে ফিরছে। এ নিয়ে সেই সকাল থেকে এহসান বাড়িতে চলছে ব্যাপক তোড়জোড়। এর আগে রৌদ্র বেশ কয়েক বছর বিদেশ কাটালেও অরিনটা যে এই প্রথম এতগুলো দিন দেশের বাইরে ছিল। সাব্বির, এহসান এবং রাফিয়া বেগমও মেয়ের অনুপস্থিতিতে এই কদিনে কেমন মূর্ছা গেছেন মনে হচ্ছে। মেয়ের আগমনী বার্তা পেয়ে মূর্ছা পড়া মানুষ দুটোর মুখে আজ কেমন হাসি ফুটেছে। ওদিকে কবির সাহেবেরও যে একই হাল। গম্ভীর মুখ কবির সাহেব বাড়ির মুখ্যকর্তা হওয়ার দরুন খুব একটা আনন্দ প্রতিক্রিয়া না দেখালেও মনে মনে তিনি বেশ খুশি। আধুনিক সাজসজ্জায় সজ্জিত এহসান বাড়ির বড় ডাইনিং রুমটার বাদিকে রান্নাঘরের অবস্থান। সেথায় আপাতত বাড়ির 4 বধূ রান্নার কাজে ব্যস্ত। বড় বধূ জুবাইদা বেগম দক্ষ হাতে খুন্তি নাড়ছেন কড়াইয়ে। সম্পূর্ণ রান্নাঘর জুড়ে মম করছে কাতল মাছের পাতলা ঝোলের ঘ্রাণ। তার পাশের চুলোতেই মাংস কষাতে ব্যস্ত রাফিয়া বেগম। 2 বেআইন মিলে হাসছে আর টুকটাক কথা বলছে। তাদের হাত দুটো কেমন দক্ষতার সাথে রান্নায় মত্ত। তাদের থেকে খানিক দূরে সবজি কাটাকুটিতে মত্ত রয়েছে বাড়ির কাজের মেয়ে ফুলি। আটপৌরে গ্রামের নরম সরম স্বভাবের ফুলিটা কাজের চাইতে সাজসজ্জায় বেশি মনোযোগী। শ্যামবরণ মুখের পুরোটাই তার লেপটে আছে ট্যালকম পাউডারের উপস্থিতি। ঠোঁট ভরে রেখেছে গোলাপি রঙের লিপস্টিকে। মাথার ঘন কালো চুলগুলোতে এক কোষ তেল দিয়ে টেনে দুপাশে দিয়ে বেঁধে রেখেছে দুটো বিনুনি। মেয়েটা গুনগুন করে গান গাইছে আর চাকচাক করে কেটে দিচ্ছে গোল বেগুনগুলো। একটু পরে ভাজতে দেওয়া হবে এগুলো। অন্যদিকে বাড়ির সেজ বউ মাইমুনা বেগম ব্যস্ত গুছিয়ে তাকে আগ বাড়িয়ে সাহায্য করছেন ছোট বউ রাইসা বেগম। মানুষটার আবার রান্নার নাম শুনলে গায়ে জ্বর আসে। তার বাদবাকি বড় জায়রা রান্নাবান্নায় ভারী পটু হলেও তিনি এক্ষেত্রে লবডঙ্কা। যদিও এসব নিয়ে বাড়ির বড় বউদের তেমন কোনো মাথা ব্যথা নেই, কেননা সবাই যে সবটা পারবে তেমনটা তো কোনো কথা নয়। বাড়ির ড্রয়িং রুমে বড় সোফাটায় আয়েশ করে বসে আছেন কবির সাহেব। হাতে তার গরম ধোয়া ওঠা 1 কাপ লাল চা। তার পাশের সোফাটায় বসে আছেন সাব্বির সাহেব। মানুষটার উৎসুক দৃষ্টি ক্ষণে ক্ষণে গিয়ে ঠেকছে ড্রয়িং রুমের দেয়ালে সগৌরবে ঝুলে থাকা দেয়াল ঘড়ির পানে। আহারে, বেচারার কাছে হুট করে কেন যেন মনে হচ্ছে আজ আর সময়টা বুঝি পার হবার নয়। কবির সাহেব বার কয়েক আর চোখে পরখ করলেন ছোট ভাইয়ের হাবভাব। পরক্ষণে চায়ের কাপে একটু একটু চুমুক বসিয়ে সময় নিয়ে বললেন, বারবার ঘড়ির কাঁটার দিকে তাকালে কি সময় তাড়াতাড়ি কাটবে? আচমকা এহেন কথায় থতমত খেয়ে বসলেন সাব্বির সাহেব। ঠোঁটের কোণে ভ্যাবলাকান্তের ন্যায় বেশ খানিক হাসি টানলেন। সদ্য আধা পাকা ধরা মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়িগুলোতে খানিক আঙ্গুল চালিয়ে বলতে লাগলেন, না মানে ভাইজান, ওই আর কি। কবির সাহেব গম্ভীর মুখে হাসলেন একটুখানি। কাপের গায়ে পরবর্তী চুমুকটা বসিয়ে ফের বললেন, প্লেন ল্যান্ড করবে বিকেলের দিকে, অথচ এখন বাজে মাত্র সকাল 10টা। তাই অপেক্ষা দীর্ঘায়িত না করে অফিসে চল, কাজ আছে। অন্য সময় হলে সাব্বির সাহেব হয়তো একচুটে লাফ দিয়ে তৈরি হয়ে যেতেন অফিসে যেতে। তবে আজ কেন যেন মানুষটার গায়ে আলসেমি ভর করেছে। তিনি বড় ভাইয়ের বলা সত্ত্বেও চুপচাপ মাথা নুয়ে বসে রইলেন নিজ জায়গায়। কবির সাহেব দেখলেন সবটা। কাপের অবশিষ্ট চাটুকু গিলে নিয়ে অবশেষে বললেন, কিরে, যাবি না? সাব্বির সাহেব মাথা তুলে চাইলেন। ঠোঁটের কোণে একটুখানি জোরপূর্বক হাসি টেনে দোনমনো করে বলতে লাগলেন, ভাইজান, বলছিলাম কি আজ আর না গেলে হয় না? বিচক্ষণ কবির সাহেব আগেই আন্দাজ করে নিয়েছিলেন এমন প্রতিউত্তর। তাই তিনি মোটেও অবাক হলেন না, বরঞ্চ হাতের খালি কাপটা সোফার সামনে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালেন গম্ভীর মুখে। অতঃপর গায়ের সফেদ রঙা কটনের কাতুয়াটা খানিক ঠিকঠাক করে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বয়স হলো, তবে ভার বুদ্ধিটা আর হলো না। মুচকি হাসলেন সাব্বির সাহেব। এগিয়ে এসে সোফার উপর থেকে বড় ভাইয়ের ব্যাগটা আগ বাড়িয়ে হাতে তুলে নিলেন। পরক্ষণে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, চলো এগিয়ে দিয়ে আসি। অগত্যা সামান্য ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে হাঁটা ধরলেন কবির সাহেব। সাব্বির সাহেবও পা বাড়ালেন ভাইয়ের পিছু পিছু। সেজো ভাই, ও সেজো ভাই, বলি কই তুমি? ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছেন তায়েফ এহসান। পুলিশ স্টেশন থেকে জরুরি একটা কল আসায় ছাদে এসে কথা বলছেন তিনি। ভারপ্রাপ্ত ডিসি হওয়ায় মানুষটার হয়েছে যত জ্বালা। বাড়িতে বসেও দুদণ্ড শান্তি মিলবার জো নেই। যতক্ষণ না তখন ঠিক কল করে কাজ ধরিয়ে দিবে তাকে। দূর, এসবও কোনো কাজ হলো? তায়েব সাহেব বিরক্তিতে মুখ কুচকে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন।
এমন সময় ছাদের দিকে ধেয়ে আসে তাশরিক সাহেবের হাঁকডাক। হাঁক তুলে তায়েব সাহেবকে ডাকতে ডাকতে বেচারার প্রাণ বেরিয়ে আসবার জোগাড় যেন। তায়েব সাহেব তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়ালেন, গলা উঁচিয়ে ছোট ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বললেন, তোষু, আমি এখানে আছি, ছাদে আছি। অতঃপর তার অমন সাড়া পেয়ে মিনিট খানেকের মাঝে হন্তদন্ত পায়ে ছাদে এলেন তাশরিক সাহেব। দুহাতে তার দুটো পাঞ্জাবি। তিনি হাসি মুখে পাঞ্জাবি দুটো নিয়ে এগিয়ে আসেন তায়েব সাহেবের নিকট, বলেন, সেজ ভাই, একটা হেল্প করো তো। তায়েব সাহেব হাতের ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে শটান হয়ে দাঁড়ালেন। সন্দিহান গলায় জিজ্ঞাসা করলেন। কি হেল্প বল? তাশরিক সাহেব গাল ভর্তি হাসি টানলেন। নরম রোদের আলোয় তার ফর্সা মুখের আদলটা কেমন চিকচিক করছে যেন। তিনি পরমুহূর্তে হাতের পাঞ্জাবি দুটো তায়েব সাহেবের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন। এই দুইটার মধ্যে তোমার কোনটা পছন্দ বলো তো। তায়েব সাহেব এক পলক তাকিয়ে রইলেন পাঞ্জাবি দুটোর দিকে। একটা রং কালচে নীল, আরেকটা ঘিয়ে রঙা। কেন যেন তায়েব সাহেবের এই ঘিয়ে রঙা পাঞ্জাবিটাই বেশ লাগলো। তিনি আলতো করে হাত রাখলেন সেটার গায়ে। পরক্ষণেই হালকা হেসে বললেন। এটাই তো ভাল লাগছে। তাশরিক সাহেব দুষ্টু হাসলেন। এবার তৎক্ষণাৎ ঘিয়ে রঙা পাঞ্জাবিটা চেপে ধরলেন নিজের বুকের সঙ্গে, আর অপর পাঞ্জাবিটা এগিয়ে দিলেন তায়েব সাহেবের দিকে। দুষ্টু হেসে বললেন। নাও ধরো, এটা তোমার। তায়েব সাহেব অবাক হলেন এরূপ কাণ্ডে। তিনি পছন্দ করলেন ঘিয়ে রঙা পাঞ্জাবিটা, অথচ তাকে কিনা দেওয়া হলো নীল রঙেরটা। এ আবার কেমন কথা? তায়েব সাহেব হতবিহ্বলের ন্যায় জিজ্ঞাসা করলেন। এটা কি হলো? তাশরিক সাহেব প্যাকেট থেকে ঘিয়ে রঙা পাঞ্জাবিটা বের করতে করতে বলতে লাগলেন। কি আবার, দুইটা পাঞ্জাবি এনেছিলাম, ভাবলাম তুমি বুড়ো বয়সের মানুষ, একটা না হয় তোমাকেই দেই, তাই দিয়ে দিলাম তোমায় একটা। দেখলে আমি কত উদার। তায়েব সাহেব চটে গেলেন মুহূর্তেই। কোমরের দুধারে হাত রেখে ঝাঁঝালো কণ্ঠে বললেন। উদার না ছাই, এই তোকে আমি বলেছিলাম আমায় পাঞ্জাবি দিতে, তুই কেন আগ বাড়িয়ে পাঞ্জাবি আনলি? আবার আনলি তো আনলি, আমি যেটা পছন্দ করলাম সেটা নিজে নিয়ে গিয়ে আমায় অন্যটা দিলি যে। তাহলে জিজ্ঞেস করলি কেন কোনটা পছন্দ? তাশরিফ সাহেব বাঁকা হাসলেন, এগিয়ে এসে সোজা ভাইয়ের কাঁধ জড়িয়ে ধরেন আলগোছে। অতঃপর ভীষণ বিজ্ঞ ভাবসাব নিয়ে বললেন। আরে সেজ ভাই, তুমিও না, তোমায় দেখলে আমার সত্যি মনে হয় তোমার চুল পেকেছে বাতাসে, নয়তো বয়সে। দেখো, আমি সেই সকাল থেকে ভেবে যাচ্ছিলাম তোমায় কোনটা দিব। একবার ভাবলাম নীলটা দেই, তবে পরক্ষণে মনে হলো ঘিয়ে রঙের চাইতে তোমায় বোধহয় নীলটাই বেশি মানাবে। মানে মোদ্দা কথা, আমি যেটাই তোমার জন্য চুজ করতে চাই না, আমার তখনই মনে হয় তোমার জন্য চুজ করা পাঞ্জাবিটাই বোধহয় আমার বেশি মানাবে, বেশি সুন্দর। যার এক ঠ্যাং তরে আর এক ঠ্যাং কবরে, তার আবার এই বয়সে এত বেশি সুন্দর লাগলেই বা কি, আর না লাগলেই বা কি বলো তো। তাই কনফিউজ দূর করতে তোমার কাছে এলাম। তুমি যেহেতু বললে ঘিয়েটা তোমার পছন্দ হয়েছে, তার মানে এটাই বেশি সুন্দর, তাই নিয়ে নিলাম। বুঝছো না ব্যাপারটা? তায়েব সাহেব ফুঁসছেন রীতিমতো। কথায় কথায় তাকে বয়স নিয়ে খোঁটা দিচ্ছে কোন সাহসে? কি বা এমন বয়স হয়েছে তার? তিনি কি আর এত বুড়ো হয়েছেন নাকি? তায়েব সাহেব তৎক্ষণাৎ ঝটকা মেরে তাশরিক সাহেবের হাতটা সরিয়ে দিলেন কাঁধ থেকে। পরক্ষণে মনে মনে দুষ্টু হেসে কপট ভাব নিয়ে বলতে লাগলেন। অ্যাকচুয়ালি তুই একদম ঠিক বলেছিস তোষু, ওই হিরে রঙা পাঞ্জাবি থেকে এটা বেশি সুন্দর। আই মিন দেখ, এটার এমব্রয়ডারিটাও কত নিখুঁত, ফিনিশিংটাও বেশ সুন্দর। যাকগে, ভালোই হলো, তুই ওইটা রাখ, আমি না হয় এটাই রাখলাম। কথাটা বলেই অলক্ষে বাঁকা হাসলেন তায়েব সাহেব। পাঞ্জাবিটা নিয়ে হাঁটা ধরলেন সামনের দিকে। ওদিকে তাশরিক সাহেব পড়লেন এবার মহাচিন্তায়। তার মগজে এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তবে কি সত্যি সেজ ভাইটা বেশি সুন্দর? সকাল পেরিয়ে বেলা নামবার জোগাড়। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটিতে মৃদুমন্দ ঠান্ডা বাতাস বইছে। খাটের উপর বেঘরে ঘুমাচ্ছে অনেক। এহসান বাড়ির দ্বিতীয় নবাব পুত্তুর। ঘুমকাতুরে ছেলেটা ঘুমের মাঝেই একবার পা সাঁতরে খুঁজল কাউকে, তবে পাশে প্রিয় মানুষটা উপস্থিতি টের না পেয়ে ঘুমের মাঝে চোখ দুটো আপনা আপনি কুঁচকে আসে তার। সে তৎক্ষণাৎ চোখ দুটো মেলে তাকায়, এদিক ওদিক চেয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। পরক্ষণে গলা উঁচিয়ে ডেকে ওঠে। বউ, ও বউ, কোথায় তুমি বউ? হঠাৎ এহেন হাঁক ডাকে তড়িঘড়ি করে অর্ধভেজা কাপড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইকরা। মেয়েটার চোখে মুখে একরাশ ভীতির ছাপ। সে এগিয়ে এসে সন্দিহান গলায় জিজ্ঞাসা করলো। কি হলো, এভাবে চেঁচাচ্ছ যে? কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? অনেক
অনিক মেকি রাগ নিয়ে কিছু বলতেই যাবে অমনি তার নজর গিয়ে ঠেকলো ইকরার ভেজা গায়ের দিকে। মেয়েটা বুঝি সবে গায়ে পানি ঢেলেছিল, চুলগুলো থেকে তার এখনো টুকটুক করে ঝরছে পানির ফোঁটা। পরনের সালোয়ার কামিজটাও ভিজে গিয়ে লেপ্টে আছে গায়ের সঙ্গে। ফলস্বরূপ নারীদেহের প্রতিটা ভাঁজ আপাতত স্পষ্ট, চক্ষুগোচর হচ্ছে তার। অনেক মুহূর্তের জন্যে দিন দুনিয়া ভুলে ভ্যাবলার মতো তাকিয়ে রইল মেয়েটার দিকে। ওদিকে ইকরা অস্থির। কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর না পেয়ে মেয়েটা চিন্তিত হয়ে আরেকটু এগিয়ে এসে অনিকের নিকট পরক্ষণে এক হাত বাড়িয়ে রাখলো অনিকের কপাল বরাবর। অতঃপর চিন্তিত সুরে বলে, কি হলো আপনার? কথা বলছেন না কেন? শরীর খারাপ লাগছে? অনিকের কি হলো কে জানে, ছেলেটা কেমন হতবুদ্ধির ন্যায় ওপর নিচ মাথা নাড়ল আলতো করে। তা দেখে ইকরা এবার বেজায় চিন্তিত। সে একরাশ দুশ্চিন্তা নিয়ে বলে, একটু বসুন, আমি কাপড়টা পাল্টে আসছি। কথাটা বলেই সেখান থেকে চলে যেতে কদম বাড়ায় ইকরা। তবে তখনই ঘটল আরেক বিপত্তি। পেছন থেকে হুট করেই তার এক হাতের কবজি টেনে ধরে অনেক। ইকরার কদম থমকায়। সে ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, ইশারায় জিজ্ঞাসা করে কি। অনেক মোহগ্রস্ত ন্যায় ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। পর মুহূর্তে মেয়েটার হাত টেনে তাকে এক ঝটকায় এনে ফেললো নিজের বুকের কাছে। ঘটনার আকস্মিকতায় বেচারি ইকরা হতভম্ব। কি থেকে কি হলো সেটা টের পাওয়ার আগেই তাকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে অনেক। ইকরার কাঁধে আলতো করে নাক ঘষে নেশালো কণ্ঠে বলে ওঠে, আমাকে পাগল করে কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম? তৎক্ষণাৎ খানিক কেঁপে ওঠে ইকরা। পিঠের শিরদাঁড়া বেয়ে এই বুঝি নেমে গেল এক অদ্ভুত শীতল স্রোত। অনেক সময় নিয়ে ইকরাকে নিজের বুক থেকে সরালো। পর মুহূর্তে মেয়েটাকে আলতো করে শুয়ে দিল বিছানা। অতঃপর মেয়েটার দিকে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু হেসে বলল, সুন্দর লাগছে বউ। ইকরা লাজুক হাসলো। চোখ দুটো তার হুট করে নেমে গেল লাজুকতার ভারে। অনেক বেশ মুগ্ধ হয়ে দেখলো সবটা। পরক্ষণে মেয়েটার দিকে এগিয়ে আসতে ইকরা কেমন ইতস্তত হয়ে বলে ওঠে, এখন না প্লিজ, নিচে সবাই ডাকছে। অনেক পাত্তা দিল না মেয়েটার এহেন বাক্যে। সে এগিয়ে এসে দুম করে মুখ গুজে দিল ইকরার কণ্ঠদেশে। সেথায় মুখ রেখে হিসিয়ে বলল, জাস্ট ফোকাস অন বি বেব, বাকিটা আমি দেখব। বাড়ির ড্রয়িং ভর্তি মানুষজন। কিছুক্ষণ আগেই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন আমরিন বেগম ও তার পরিবার। ইফতি এতক্ষণ সবার মাঝে বসে থাকলেও এখন একটুখানি ফাঁক পেয়ে সুরসুর করে চলে গেল সিঁড়ির দিকে। গুনে গুনে পা ফেলে সিঁড়ি বেয়ে উঠছে দুরু দুরু বুকে। কয়েকটা সিঁড়ি বেয়ে উঠতেই সামনে পড়লো অনেক। ইফতি তাকে দেখতে পেয়েই আলতো হেসে কুশলাদি বিনিময় করে অনেকও করলো। তবে ছেলেটার চোখে মুখে কেমন দুষ্টুমির ছাপ স্পষ্ট। সে কণ্ঠখাতে নামিয়ে ইফতিকে কেমন সন্ধিহান গলায় বলল, কি ব্যাপার সম্বন্ধী, কই যাও? ইফতি ঢোক গিলল একটু। এহেন কথার প্রতি উত্তরে বলার মতো কথা গোছাতেই চলে গেল মিনিট খানেক সময়। অনেক এবার বাঁকা হাসলো। পা ফেলে ইফতিকে পাশ কাটিয়ে চলে যেতেই সুর টেনে বলতে লাগলো। প্রেমের মরা জলে ডোবে না। কথাটা শেষ করে অনেক আর থামলো না সেথায়। গলায় আগের ন্যায় সুর টেনে চলে গেল সিঁড়ি বেয়ে। এদিকে তার এরূপ কথায় বেশ কিছুটা অবাক হলো ইফতি। হয়তো সে ভাবছে অনেক ভাই কি তবে তার ব্যাপারে কিছু টের পেল। পর মুহূর্তে আবার নিজের এহেন ভাবনায় নিজেই চিন্তিত হলো ছেলেটা। ভাবলো সে না বললে অনেক ভাই জানলো কিভাবে। ইফতি নিজের এহেন ভাবনায় মত্ত থেকে পা বাড়ায় দোতলার দিকে। মাথা নিচু করে করিডোরে হাঁটতে হাঁটতে সে যখন অরিনের শূন্য ঘরটাকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, ঠিক তখনই ঘটলো আরেক কাণ্ড। হুট করে একজোড়া হাত এসে তাকে তৎক্ষণাৎ টেনে নিয়ে গেল অরিনের ঘরে। অতঃপর সে হাত জোড়ার মালিক তাকে কোনোরূপ কথাবার্তার সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ তাকে ঠেসে ধরে দেয়ালের সাথে। ঘটনার আকস্মিকতায় বেচারা ইফতি হতভম্ব হয়ে গেল এক মুহূর্তের জন্য। সে তৎক্ষণাৎ চোখ তুলে সামনে তাকাতেই দেখে আহিরা কেমন রণমূর্তি ভাব ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটার ফর্সা মুখের আদলটাও রাগের কারণে লাল বর্ণ হয়ে গেছে। নাকের ডগাটাও ফুলে বালিশ। ইফতি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল কয়েকটা। আহিরা নাকের পাটা ফুলিয়ে নিজেদের মধ্যকার বেশ খানিকটা দূরত্ব ঘুচিয়ে দাঁড়ালো। এক হাতের কনুই দিয়ে হুট করে চেপে ধরল ছেলেটার গলা। ভীষণ চটে গিয়ে কর্কশ গলায় বলতে লাগলো, কয়টা কল দিয়েছি সকাল থেকে? ফোন কোথায় থাকে? কি সমস্যা আপনার? কল ধরেন না কেন? প্রেমটা এখনো শুরু হলো না ঠিকঠাক মতো, আর অমনি শুরু হয়ে গেল আপনার ইগনোর করা। ইফতি কেমন দোনমনো করছে দাঁড়িয়ে থেকে। তা দেখে আরেক ধাপ চটল আহি। কর্কশ গলায় ফের আগুন নিয়ে বলল, ও আচ্ছা, এখন কথা বলতেও ইচ্ছে করছে না। ঠিক আছে, ফাইন, বাই। বলেই সে তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। গটগট পা ফেলে ঘর ছেড়ে বেরোবে অমনি পেছন থেকে তার এক হাত টেনে ধরে ইফতি। আহি থামলো, তবে পেছনে না ফিরে কাটকাট কণ্ঠে বলল, হাত ছাড়ুন। ইফতি ছাড়লো না, উল্টো নিজে থেকে এগিয়ে এসে দাঁড়ালো মেয়েটার একদম কাছাকাছি। অতঃপর ভীষণ নরম কণ্ঠে বলতে লাগলো, সরি। ভেতরে ভেতরে এহেন নরম কণ্ঠ শুনে রাগ গলে পানি আহির। তবুও বাইরে থেকে নিজের মুখভঙ্গিতে কপট রাগী ভাব নিয়ে বলল, হাত ছাড়ুন, আর ঢং করতে হবে না।
ইপ্তি হঠাৎ করে ছেড়ে দিল আহির হাত। আহি হতবাক হয়ে গেল এহেন কাণ্ডে। সে তৎক্ষণাৎ পেছনে তাকায়, হতবাক কণ্ঠে বলে, এটা কি হলো? ইপ্তি নিশ্চুপ, বুকের কাছে দুহাত বেঁধে নির্বাক হয়ে তাকিয়ে আছে আহির দিকে। চোখে মুখে তার নেই কোনো ভনিতার ছাপ। সে সময় এ নিয়ে চমৎকার হাসল, অতঃপর মুগ্ধ কণ্ঠে বলল, আমি আবার আজ্ঞাকারী পুরুষ ম্যাডাম। প্রেমিক হিসেবেও যেমন আজ্ঞাকারী, স্বামী হিসেবেও তেমন আজ্ঞাকারী থাকবো বলে আশাবাদী। আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। কি হবে নাকি একাত্তা পরীক্ষা? আহিরা থমকায়, নির্বাক হয়ে ঠায় দাঁড়িয়ে রয় নিজ জায়গায়। চোখ দুটো তার কবেই নিচু হয়ে এসেছে। সেটা আদৌ এমনি এমনি নাকি লজ্জায় তা বোঝা বড় মুশকিল। ইপ্তি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার নত মুখ পানে। পরক্ষণে বুকের কাছে বেঁধে রাখা হাত দুটো ছেড়ে দিয়ে এগিয়ে এলো, নিঃশব্দ পায়ে দাঁড়ালো আহির অভিমুখে। মাথাটা সামান্য নিচু করে আহির কান বরাবর মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনি লজ্জাও পান ম্যাডাম? হতভম্ব হলো আহি। তড়িৎ চোখ দুটো তুলে অগ্নিদৃষ্টিতে তাকালো ইফতির দিকে। ভাব এমন, এই বুঝি চোখের আগুনে পারলে ভস্ম করে দিবে বেচারা ইফতিকে। ইফতি কেমন দুষ্টু হাসলো। পরক্ষণে মুখে কপট ভয়ার্থ ছাপ ফুটিয়ে বলতে লাগলো, আরে আরে আস্তে ম্যাডাম, আপনার ওই চোখের আগুনে আমার মন বেচারা সেই কবেই ভস্ম হয়ে গেছে। এখন শুধু বাকি আছে এই দেহটা। আপনি কি চাইছেন এই মুহূর্তে আমার এই রোগাশোগা দেহটুকু ঝলসে যাক? না ম্যাডাম, অ্যাটলিস্ট এইটুকু রেহাই দিন আমায়। দেহটা ঠিকঠাক না থাকলে আপনার বাবার সামনে দাঁড়াবো কি করে বলুন তো? সামনে না দাঁড়ালে আপনার হাতটাই বা চাইবো কিভাবে? এহেন কথায় আহির যদিও একটু একটু লজ্জা পাওয়া উচিত ছিল, তবে সে তো আবারও অন্য ধারার মেয়ে। লজ্জা টজ্জার ব্যাপারটা তার কাছে একটু কমই ভিড়ে। আহি মাথা নাড়িয়ে দুহাত বাঁধলো বুকের কাছে, তারপর বেশ ভাব নিয়ে ভ্রু কুচকে সন্ধিয়ান গলায় বলল, শুধু হাত চেপেন? তা বলি এই গোটা আমিটাতে কি ফোসকা পড়েছে, নাকি যে আপনি শুধু হাতটাই নেবেন? ইতি হোঁচট খেলো এমন কথায়। মুহূর্তেই হতবিহবল হয়ে গেল মেয়েটার অমন আজগুবি যুক্তিতে। সে তৎক্ষণাৎ নিজের সাফাই দেওয়া সুরে বলে ওঠে, ছি ছি, আমি তো কথার কথা বললাম আর কি। আপনি আসলে শুধু আপনার হাত না, আপনার পুরো না মানে পুরো আপনাকেই চাইবো। ছেলেটাকে কথার জালে ফাঁসাতে পেরে মনে মনে বেশ আপ্লুত আহি। তবে বাইরে থেকে নিজের মুখভঙ্গিতে কপট ভাব ধরে রেখে সে কেমন নাক ফুলিয়ে বলল, হয়েছে হয়েছে, আর সাফাই দিতে হবে না। বলেই সে তৎক্ষণাৎ গটগট পা ফেলে চলে গেল রুম থেকে। এদিকে তার চলে যাওয়া দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল ইফতি। আপন মনে বিড়বিড় করে বলল, মেয়ে তো নয়, যেন ধানি লঙ্কা। ইয়া খুদা, এই ধানি লঙ্কার প্রতি ভালোবাসা যেমন দিয়েছো, তেমনই একে সামলানোর জন্য তৌফিকটাও দাও। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। তার তেজি আলোটা এখন কেমন নরম হয়ে এসেছে। সোনালি কমলা রঙে মিশে গিয়ে এক অদ্ভুত দীপ্তি ছড়াচ্ছে পশ্চিম দিগন্তে। এয়ারপোর্টের বিশাল কাচের দেয়ালে সূর্যের সেই শেষ আলোটা পড়তে চকচক করছে কাচ। দূর থেকে দেখা যাচ্ছে প্লেনগুলো রানওয়ে দিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। কেউ নামছে ধীরে সুস্থে, কেউ আবার উড়াল দিচ্ছে প্লেনে বসে। এয়ারপোর্টের চারিপাশে মানুষের আনাগোনা, কারো হাতে লাগেজ, তো আবার কারো চোখে বিদায় শেষ মুহূর্তের অশ্রু, আবার কারো কারো মুখে প্রিয়জন আসার অপেক্ষা। ঠিক যেমনটা এই মুহূর্তে সাব্বির সাহেব, কবির সাহেব এবং তার বাকি দুভাইয়ের মুখে ঝলকাচ্ছে। চারজন সেই ঘণ্টাখানিক আগে থেকে অপেক্ষা করছে, যদিও বা তারা জানেন প্লেন ল্যান্ড হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। তবুও সাব্বির সাহেবের অত ধৈর্যপনায় অবশেষে বাকিরাও চলে এলেন তাড়াতাড়ি। বেচারা সাব্বির সাহেব এসেছেন পর থেকে এক মুহূর্তের জন্য স্থির হননি কোথাও। বারবার জায়গা পরিবর্তন করে হাঁটছেন আর দৃষ্টি ফেলছেন কাছের দেয়ালে। সঙ্গে আসা কবির সাহেব বার কয়েক তাকে বসতে বললেও তা শুনতে নারাজ সাব্বির সাহেব। তিনি তো অপেক্ষায় আছেন মেয়ের জন্যে, ভীষণ অপেক্ষায়। প্রায় 20 মিনিট পর মাইকে অ্যানাউন্স হলো প্লেন ল্যান্ডিং এর খবর। তা শোনা মাত্রই ধরফড়িয়ে কাছের দেয়ালের সামনে এগিয়ে আসেন সাব্বির সাহেব। পেছন পেছন বাকিরাও এলেন ধীরে সুস্থে। সাব্বির সাহেবের তৃষ্ণার্ত চোখ দুটো মেয়েটাকে একটুখানি দেখার জন্য যেভাবে ছুটছে না, মনে হচ্ছে এ মেয়ে বুঝি তার দীর্ঘ এক যুগ পর দেশে ফিরেছে। অবশ্য মেয়ের বাবা বলে কথা, মেয়েদের প্রতি বাবাদের আদরটুকু তুলনামূলকভাবে একটু বেশি থাকে, সে কেউ মানুক আর না মানুক। এদিকে সাব্বির সাহেবের এহেন করুণ অপেক্ষা দেখে গলা শুকিয়ে এলো তায়েব সাহেবের। বেচারা ভাবতে লাগলেন তার ফুলের মতো মেয়ে দুটোর কথা। তারাও তো বড় হচ্ছে, বড় জোর আর কটা বছর তারপর তারাও চলে যাবে পরের ঘরে। কথাটা ভাবতেই গা কাটা দিয়ে উঠল তায়েব সাহেবের। বুকটা কেমন ধরফর করতে লাগলো তার। তিনি মুখ হাঁ করে নিঃশ্বাস ফেলতে লাগলেন ক্রমাগত।
পাশ থেকে তাশরিক সাহেব বেশ খেয়াল করলেন ব্যাপারটা। তিনি অলক্ষ্যে এসে পাশ দিয়ে জড়িয়ে ধরলেন তায়েব সাহেবকে। চিন্তিত সুরে জিজ্ঞাসা করলেন, সেজো ভাই, সেজো ভাই, কি হয়েছে তোমার? তায়েব সাহেব সময় নিলেন নিজেকে সামলাতে। পরক্ষণে ধরে আসা কণ্ঠে কোনো মতে বললেন, তোষো, আমার অহিমাহিও একদিন আমার ঘর ছেড়ে চলে যাবে, তাই না? আমিও কোনো একদিন মেজো ভাইজানের মতো এভাবেই অপেক্ষা করব আমার মেয়ে দুটোকে একটুখানি দেখতে। মেজো ভাইজানের ব্যাপারটা না হয় আলাদা, আর মামনি আমাদের সাথেই থাকবে, ও দিনরাত চোখের সামনেই থাকবে আমাদের। তবে আমার মেয়ে দুটো, ওরা তো ঠিক পরের ঘরেই চলে যাবে, তাই না? তাশরিক সাহেবের গলা ধরে এলো মুহূর্তেই। সেজো ভাইয়ের প্রতিটা কথায় কেমন বুকে গিয়ে বিঁধল তার। সে খানিক ঢোক গিলল, পরপর সামান্য গলা খাকারি দিয়ে সান্ত্বনার বাণী আওড়ালো। শক্ত হও সেজো ভাই, নিজেকে সামলাও। মনে নেই বড় ভাইজান কি বলেছিল? তিনি বলেছিলেন মেয়েদের বাবাদের শক্ত হতে হয়, এতটুকু শক্ত যতটুকু শক্ত হলে মেয়েদেরকে হাসি মুখে বিদায় দেওয়া যায়। তায়েব সাহেব বুঝলেন কিনা কে জানে। তিনি কেমন চোখ বুজে নিলেন, আলগোছে মুখটাকে অদূরের আকাশের দিকে তাক করে অস্ফুট স্বরে বললেন, আল্লাহ ধৈর্য দাও। হাতে বড় একটা ট্রলিতে চাপিয়ে রাখা গোটা কয়েকটা লাগেজ। ট্রলির হ্যান্ডেলে এক হাত দিয়ে ঠেলছে রৌদ্র, অন্য হাতে অরিনের হাত চেপে এগোচ্ছে সামনে। কিছুটা পথ এগোতে রৌদ্র পায়ের গতি থামালো। অরিনও দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে। সন্দিষ্ট দৃষ্টিতে রৌদ্রের পানে তাকাতে রৌদ্র হাসলো একটুখানি। শুকনো অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিয়ে বলতে লাগলো, সানশাইন, মনে আছে তো প্লেনে বসে কি বলেছিলাম? অরিন গাল বাঁকিয়ে হাসলো, ওপর নিচ মাথা নাড়িয়ে আশ্বস্ত কণ্ঠে বলল, আলবাত মনে আছে। আপনি যে আমায় হানিমুনে নিয়ে গিয়েছিলেন, এটা আমি বাসার কারোর সামনে জিকিরই করব না। রৌদ্র ভ্রু কুচকে তাকায়, গম্ভীর মুখে বলে বসে, বলবি না বলে এ পর্যন্ত 7 বার বলে ফেলেছিস। বাড়ির মানুষের সামনে মুখ ফসকে কথাটা আদৌ বলে বসিস কিনা তা নিয়ে পড়েছি আরেক টেনশনে। অরিন ভাবুক হলো এই পর্যায়ে। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে কি যেন একটা ভেবে বলল। তৎক্ষণাৎ মৃদু কপাল চাপড়ায় রৌদ্র। আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে চুপচাপ এগিয়ে আসে অরিনের নিকট। ঘাড় সামান্য নিচু করে অরিনের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, কি চাই তোর সানশাইন? কি দিলে আপাতত এই কথা পেট থেকে বেরোবে না তোর? অরিন বুঝি এতক্ষণ এই কথাটার অপেক্ষায় ছিল। সে তৎক্ষণাৎ সুযোগটা লুফে নিয়ে বাঁকা হাসলো, ঘাট বাঁকিয়ে রৌদ্রের দিকে চাইলো দুষ্টু চোখে। রৌদ্রের ন্যায় ফিসফিসিয়ে বলল, চিপায় চলো হানি, এইসব কথা প্রাইভেটলি বলতে হয়। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মেয়েটা ইদানিং বেশ বেড়ে গেছে মনে হচ্ছে। বয়সের তুলনায় দ্রুত পেকে যাওয়া মেয়েটার ভাবসাব দেখলে মনে হয় এই রৌদ্রকে নাকে দড়ি বেঁধে ঘোরানোটাই যেন তার একমাত্র কাজ। রৌদ্র আর কি বা করবে? চুপচাপ কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে ঘোরালো রেস্টরুমের দিকে। সেদিকে পা বাড়িয়ে বলে ওঠে, চল। অরিনও নিঃশব্দে পা বাড়ায় রৌদ্রের পিছু পিছু। দুজনা রেস্টরুমে এসে দাঁড়ালো পাশাপাশি। রৌদ্র তখন অরিনের দিকে তাকিয়ে তারা দেখে জিজ্ঞাসা করে, ঝেড়ে কাজ কি লাগবে? অরিন দুষ্টু হাসলো। একবার আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে দেখে নিল কেউ আছে কিনা। কাউকে তেমন চোখে না পড়ায় সে কেমন বাঁকা চোখে তাকিয়ে এগিয়ে এলো 2 কদম। রৌদ্রের একদম কাছাকাছি এসে ছেলেটার বুকের বাঁ পাশে হাত রাখলো আলতো করে। অতঃপর ঠোঁটের কোণে আবেদনময়ী হাসির ঝলক টেনে হাসকিশোরে বলল, তোমাকে লাগবে হানি। রৌদ্র কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণে দুষ্টু হাসলো। অরিনের ঘোলাটে হয়ে আসা চোখ দুটোর দিকে স্থির দৃষ্টি রেখে হিসিয়ে বলল, আগে বাসায় চল সানশাইন, যত লাগবে সবটুকুই দেবো। অরিনের হাতটা ধীরে ধীরে বুক হতে গড়িয়ে আসছে পেটের উপর। সেথায় কিছুক্ষণ স্লাইড করতে করতে সে আবারও বলে, আমার বেবি লাগবে ডক্টর সাহেব, অ্যান্ড ইটস ফাইনাল। তৎক্ষণাৎ মুখাবয়ব পরিবর্তন ঘটল রৌদ্রের। হাসি হাসি মুখখানা তার মুহূর্তে গম্ভীর হয়ে গেল কেন যেন। সে তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, আগে বলেছি এখনো বলছি সানশাইন, তুই এখনো খুব ছোট। বেবি ক্যারি করার জন্য তোর বয়স এখনো হয়নি জান বাচ্চা। কেন বুঝছিস না তুই? অরিন আগের ন্যায় নিজ সিদ্ধান্তে অটল থেকে ফের বলল, আমার চাইতেও কম বয়সী মেয়েদের বাচ্চা হচ্ছে ডক্টর সাহেব, আমি অতটাও ছোট নই। রৌদ্র এবার ভ্রু কুচকায়। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে দাঁত কিরমির করে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে হাত বাড়িয়ে মেয়েটার কোনুই চেপে ধরে গম্ভীর মুখে বলল, বাসায় চল, এখন এসব নিয়ে ডিসকাস করার সময় নয়। বলেই সে উদ্যত হয় অরিনকে নিয়ে সামনে এগোতে। তবে বাদ সাধল অরিন। চট করে রৌদ্রের হাত থেকে নিজের কোনুই ছাড়িয়ে নিয়ে শক্ত গলায় বলে ওঠে, না, আমি যাব না। প্রতিবার আপনার কথাই শেষ কথা হবে না ডক্টর সাহেব।
রৌদ্রের মেজাজ চটল দ্বিগুণ। সে দাঁতে দাঁত চেপে নাক ফুলিয়ে নিঃশ্বাস ফেলল দীর্ঘ। পরক্ষণে শক্ত হাতে নিজের ঘাড় মেসেজ করতে করতে বাঁকা চোখে তাকালো অরিনের দিকে, সময় নিয়ে বলল, তোর মনে হচ্ছে না তুই বেশি করছিস? অরিন মুখ বাঁকিয়ে অন্যত্র তাকায়। এতেই যেন আগুনে ঘি পড়ল রৌদ্রের। ছেলেটা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলল, ডোন্ট ডিস্টার্ব। বলেই সে এগিয়ে এসে শক্ত করে চেপে ধরে অরিনের ডান হাতের কোনোই। অতঃপর অরিনকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যায় কাউন্টারের সামনে। সেথায় দাঁড়িয়ে থাকা কর্মরত কর্মীকে পকেট থেকে মানিব্যাগটা বের করে চকচকে 3টে 1000 টাকার নোট এগিয়ে দিয়ে বাঁকা হেসে বলে, ডোন্ট ডিস্টার্ব। কথায় আছে বুদ্ধিমানকে ইশারায় যথেষ্ট। কর্মীর ক্ষেত্রেও বুঝি তাই হলো। সে তৎক্ষণাৎ টাকাগুলোকে বা হাতে বুক পকেটে গুজে অন্য হাতে ইশারা করলো ডান দিকে। রৌদ্র আর সময় নষ্ট না করে অরিনকে টেনে টুনে নিয়ে গেল ডান দিকের কমন রুমে। সেথায় ঢুকে অরিনের হাতটা ছেড়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিল বা হাতে। এদিকে অরিন স্তব্ধ। কি থেকে কি হচ্ছে তাই তো বুঝে আসছে না তার। সে একবারই রৌদ্রকে কিছু জিজ্ঞাসা করবে, তার আগে তার উপর এক প্রকার ক্ষুব্ধ বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে রৌদ্র। এক হাতে অরিনের ক্ষুদ্র মুখখানা খানিক উঁচুতে তুলে পর মুহূর্তে ঠোঁটের ভাঁজে ঠোঁট ডুবিয়ে দিল আলগোছে। অরিন চোখ বড়সড় করে তাকিয়ে রইল। ঘটনার আকস্মিকতায় বেচারি তবদা খেয়েছে যেন। পলকটাও কেমন পড়ছে না তার। ওদিকে রৌদ্রের ঠোঁটের পরশ ক্রমশ গাঢ় হচ্ছে। অরিনের নরম অধর যুগলের উপর ক্ষণে ক্ষণে বসানো দাঁতের স্পষ্ট জানান দিচ্ছে রৌদ্রের অঘোষিত আক্রোশের কথা। অরিন কেঁপে কেঁপে উঠছে বারবার। তার কম্পনরত হাত দুটো তৎক্ষণাৎ বুক বরাবর ঠেলতে লাগলো রৌদ্রকে। তবে রৌদ্র আজ আর ছাড়ছে না। সে ব্যস্ত নিজের আক্রোশ মেটাতে। তার শক্তপোক্ত দাঁতে লাগামহীন কামড়ে ব্যথায় নীল হয়ে আসছে অরিন। মেয়েটার চোখ বেয়ে তৎক্ষণাৎ গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। রৌদ্র নিজের কাজ বহাল রেখে এক পলক তাকালো সেদিকে। মুহূর্তে জিভে কেমন খাড়িও স্বাদ অনুভব হতে সে সময় নিয়ে ছাড়ল অরিনের ঠোঁট জোড়া। অরিন ছাড়া পাওয়া মাত্রই বুকে হাত ঠেকিয়ে পাগলের মতো নিঃশ্বাস ফেলতে লাগলো। তার ঠোঁট দুটো যা জ্বলছে না, মনে হচ্ছে কেউ বুঝি ইচ্ছে করে এক মুঠো মরিচ গুঁড়ে ডলে দিয়েছে তার ঠোঁট বরাবর। রৌদ্র নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল। হাত বাড়িয়ে মেয়েটার কেটে যাওয়া ঠোঁটের উপর খানিক স্পর্শ করতে নিলে হকচকিয়ে উঠে অরিন। ভয়ে কিছুটা পিছিয়ে যায় তৎক্ষণাৎ। তা দেখে ঠোঁট পিষে হাসল রৌদ্র। অরিনের থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে মুখটা সামান্য উঁচু করে নির্বাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হুট করেই বলা কওয়া ছাড়া অরিনের সদ্য কেটে যাওয়া ঠোঁটটাকে আবারও টেনে ধরল নিজের ঠোঁটের ভাঁজে। পুরোটা লহু শুষে নিয়ে তবেই ছাড়ল সে। অরিনের বুক কাঁপছে। রৌদ্র হয়তো টের পেয়েছে তা, তবুও নিজের চিরায়ত স্বভাবটা যথাসম্ভব খোলসে আবৃত রেখে এক হাতে ধীরে সুস্থে অরিনের মাথার হিজাবটা খুলতে লাগলো। অরিন বাধা দিল না। বাধা দিয়ে থোড়ায় বাঁশ খাবে মেয়েটা যে কি করে ভুলে গেল এই লোকের ঘাটতারামো সহ্য হয় না। এই সুষ্ঠু নিদর্শন তো সে বিদেশ যাত্রাতেই পেয়েছে বেশ ভালোভাবে। তারপরও যে কেন এমনটা করতে গেল, করেছে তো করেছে, এবার সাজা বুঝুক। প্রায় মিনিট 2-এর প্রচেষ্টায় রৌদ্র সক্ষম হলো অরিনের মাথার হিজাবটা খুলে নিতে। হিজাবটা খুলে সেটাকে ফেলে দিল নিচে। অতঃপর অরিনের দিকে তাকালো ঘোলাটে চোখে। ঘোলাটে দৃষ্টি অরিনের মুখমণ্ডল থেকে নেমে কণ্ঠদেশে এসে ঠেকতেই তার ঠোঁটের কোণে দেখা মিলল বাঁকা হাসির রেশ। মেয়েটার সম্পূর্ণ কণ্ঠদেশ জুড়ে স্পষ্ট জ্বলজ্বল করছে তারই দেওয়া কালচে হয়ে আসা দাগগুলো। রৌদ্র তৎক্ষণাৎ এগিয়ে এসে মেয়েটার কণ্ঠদেশে মুখ ডুবিয়ে দেয়। সেথায় আলতো ঠোঁটের পরশ এঁকে হাসকি স্বরে বলে ওঠে, জানিস আমি পাগলাটে স্বভাবের মানুষ, তারপরও কেন আমায় পাগল করিস সানশাইন? তোর কাছে এলেই তো নিজেকে সামলাতে হিমশিম খেতে হয় আমার। সেখানে তুই আমাকে বারবার নিজের কাছে টেনে আনলে আমি কিভাবে নিজেকে আটকাই বল? অরিন নিশ্চুপ। রৌদ্রের ঠোঁট জিভের অবাধ্য বিচরণে আপাতত কুপোকাত সে। তার সম্পূর্ণ কায়া জুড়ে মুহূর্তেই খেলে গেল এক ছটাক বিদ্যুৎ। নিজেকে ঠিকঠাক সামলাতে না পেরে সে তৎক্ষণাৎ খামচে ধরে রৌদ্রের ঘাড়। রৌদ্র হাসলো বোধহয়। পর মুহূর্তে অরিনের কোমর আঁকড়ে তাকে উঁচিয়ে তুলল সামান্য। অরিনের চোখে চোখ রেখে তাকে নিয়ে বসালো পাশের সিঙ্ক কাউন্টারের উপর। তারপর আবারও ঝাঁপিয়ে পড়ল অরিনের মাঝে। অরিনের নরম গোলাপি অধর জোড়ার উপর এক প্রকার কর্তৃত্ব চালাচ্ছে রৌদ্র। ঠোঁটের কাজ বহাল রেখে রৌদ্রর ব্যস্ত হাত দুটো ধীরে সুস্থে মেয়েটার পরনের জামাটা নামিয়ে দিল কাঁধ হতে। পরক্ষণে আলতো করে ঠোঁট বসলো অরিনের উন্মুক্ত কাঁধে। তার হাত দুটোর স্পর্শ মেয়েটার কোমল স্থানে পড়তে অরিনের কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরিয়ে আসে মৃদু শীতকার ধ্বনি, যা মুহূর্তেই আরেক ধাপ পাগল করে তুলল রৌদ্রকে। সে আসলে সে কাছে টেনে নেয় দুর্বল অরিনকে। অরিন থামাচ্ছে না তাকে। তাছাড়া এই পাগলকে থামাবার মতো সাধ্যি আছে তার? রৌদ্রের হাত দুটো আবারও মত্ত হলো তাদের বেহায়া স্পর্শে মেয়েটাকে নিঃশব্দে গুড়িয়ে দিতে। সম্পূর্ণ কায়া জুড়ে রৌদ্রের অবাধ বিচরণে কাঁপছে অরিন। তার ঠোঁট দুটো কেমন তিরতির করে কাঁপছে। রৌদ্র এবার মুখ তুলল অরিনের কণ্ঠা হতে। ঘোলাটে চোখে তাকালো কাপত্রয়ী মেয়েটার প্রাণে।
অরিনের তিরতির করে কাঁপতে থাকা রক্তাক্ত ওষ্ঠদ্বয় ব্যাপকভাবে উন্মাদ করছে তাকে। রৌদ্র আর সামলাতে পারল না নিজেকে। তৎক্ষণাৎ মেয়েটার কণ্ঠা এক হাতে আলতো করে চেপে ধরে হিসিয়ে বলে, সরি হানি, বাট আই ব্যাডলি নিড ইউ রাইট নাও। অরিন নিভু নিভু চোখে তাকায় এক পলক। মুখ খুলে কিছু বলবে তার আগে তার চোখ আটকালো রৌদ্রের হাতের দিকে, যা আপাতত ব্যস্ত হয়েছে তার প্যান্টের জিপ খুলতে। অরিন তৎক্ষণাৎ হকচকিয়ে উঠে ভয়ার্ত কণ্ঠে মিনমিনিয়ে বলে, ডক্টর সাহেব, এয়ারপোর্ট। Who the hell fucking cares about that? এয়ারপোর্টের এক্সিট দিয়ে একে একে বেরিয়ে গেল সকল যাত্রী। অধীর আগ্রহে অপেক্ষারত সাব্বির সাহেব এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলছেন। এয়ারপোর্টের এক্সিট দিয়ে একে একে বেরিয়ে গেল সকল যাত্রী। অধীর আগ্রহে অপেক্ষারত সাব্বির সাহেব এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলছেন। তবে না, মেয়ে কিংবা মেয়ের জামাই দুজনেরই কোনো রূপ পাত্তা নেই। কোথায় আছে ছেলে মেয়ে দুটো কে জানে। চিন্তিত সাব্বির সাহেব উদাস মুখে বড় ভাইয়ের দিকে চোখ ফেললেন। মুখ ভার করে বলতে লাগলেন, ভাইজান, ওরা এখনো এলো না যে? কবির সাহেবেরও একই রকম চিন্তিত। তবে বাইরে থেকে মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর রেখে মাথা নাড়লেন শুধু। এক হাতে আলতো করে ভাইয়ের কাঁধ জড়িয়ে বললেন, আহা, এসে পড়বে তো, এত টেনশন নেওয়ার কি আছে? চিন্তিত সাব্বির সাহেব মুখে হাসলেও মনে মনে বেশ বিচলিত। অন্যদিকে ক্লান্ত দেহটা নিয়ে একেবারে নেতিয়ে পড়েছে অরিন। রৌদ্র মেয়েটার উপর ভর ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। ঘরমাক্ত গা বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে ঘামের কণা। রৌদ্র সময় নিয়ে সরে আসলো অরিনের কাছ থেকে। পরনের প্যান্টটা টেনে টুনে ঠিকঠাক করে নিল আলগোছে। পর মুহূর্তে মেঝেতে অবহেলিত আকারে পড়ে থাকা শার্টটা তুলে গায়ে জড়ালো রৌদ্র। পরিশেষে নিঃশব্দে এগিয়ে এলো অরিনের কাছে। নেতিয়ে পড়া মেয়েটাকে যত্নের সাথে কাপড়গুলো পরিয়ে দিল রৌদ্র। পাশের সিঙ্ক থেকে পানি নিয়ে অরিনের মুখটা ধুয়ে দিল যত্ন করে। অরিন মাথা নুইয়ে বসে আছে। রৌদ্র মেয়েটার কপাল বরাবর শব্দ করে চুমু খেয়ে দুষ্টু কণ্ঠে বলে ওঠে, It was such a wonderful experience, honey. I really enjoyed it. I'm sure you did too. এহেন বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই কান দুটো ঝাঝা করে উঠল অরিনের। নুয়ে রাখা মাথাটা তার আরো খানিকটা নুয়ে গেল তখনই। রৌদ্র আর চোখে দেখলো সবটা। সে আলতো করে হাত রাখলো মেয়েটার দুগালে। মুখটা সামান্য উঁচু করে বাঁকা হেসে বলল, এবার বলো হানি, বাসায় গিয়ে বলবে আমরা লন্ডন কেন গিয়েছিলাম? অরিন ভুলবশত উপর নিচ মাথা নাড়াতে গিয়েও তৎক্ষণাৎ নিজেকে শুধরে নিয়ে ডানে বামে মাথা নাড়ালো। রৌদ্র হাসলো ঠোঁট পিষে। অরিনের কেটে যাওয়া ঠোঁটের দিকে সূক্ষ্ম দৃষ্টি ফেলে বলে উঠে, এখন কি বাসায় যাবে নাকি আরেকবার চলবে? তৎক্ষণাৎ হকচকিয়ে উঠে অরিন। চকিত দৃষ্টি ফেলে চেঁচিয়ে উঠে এক প্রকার বলে, এই না না, একদম না, চলুন চলুন। রৌদ্র অন্যত্র মুখ ঘুরিয়ে নিঃশব্দ হাসলো। অরিন তড়িঘড়ি করে সিং থেকে নেমে এসে দৌড়ে চলে গেল বাইরে। রৌদ্র কিয়ৎক্ষণ নিজেকে ঠিকঠাক করে নিয়ে অবশেষে বেরিয়ে গেল রুম থেকে। দুর্বল চোখ জোড়া নিয়ে এক্সিটের বাইরে তাকিয়ে আছেন সাব্বির সাহেব। ঠিক এমন সময় পেছন থেকে ভেসে আসে তার আদুরে মেয়ের কণ্ঠ। বাবাই। তড়িৎ পেছনে ফিরলেন সাব্বির সাহেব। সামনে থেকে মেয়েকে দৌড়ে আসতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। বেচারা নিজেও ছুটে গেলেন মেয়ের কাছে। দুহাতে মেয়েকে বুকের মাঝে লুকিয়ে নিয়ে চুপচাপ মেয়েকে জড়িয়ে রাখলেন কিয়ৎক্ষণ। খা খা করতে থাকা বুকটা তবে এতক্ষণে ঠান্ডা হলো তার। তিনি সময় নিয়ে মেয়েকে বুক থেকে সরালেন। মেয়ের হাসি মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তবে তার দৃষ্টি গিয়ে ঠেকলো মেয়ের কেটে যাওয়া ঠোঁটের দিকে। সাব্বির সাহেব আটকে উঠেন তা দেখে। চিন্তিত মুখে মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার ঠোঁটটা কাটলো কিভাবে? হাসি হাসি মুখখানা তৎক্ষণাৎ থমথমে হয়ে গেল বেচারি অরিনের। সে নজর ঘুরে এক পলক পেছনে তাকাতে দেখে রৌদ্র তার চাচাদের সাথে কুশলাদি বিনিময়ে ব্যস্ত। অরিন তখন ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কথাটা কাটাতে মিথ্যা বলল, ঘুমের ঘোরে দাঁতের সাথে লেগে গিয়ে ব্যথা লেগেছে আব্বু। সাব্বির সাহেব ভ্রু গোটালেন। এই আবার কেমন যুক্তি, তাই হয়তো ভাবছেন তিনি। তবে তিনি মেয়েকে আর ঘাটালেন না এই নিয়ে, বরঞ্চ মনের মাঝে জমিয়ে রাখা বাদবাকি কথাগুলো মেয়ের সঙ্গে বলতে লাগলেন হাসি মুখে। ওদিকে রৌদ্র পেছনে দাঁড়িয়ে বাকিদের সাথে কথা চালালেও তার নিখাত দৃষ্টি এখনও নিবদ্ধ অরিনের দিকে। তাশরিক সাহেব কথা বলার এক পর্যায়ে খেয়াল করলেন ব্যাপারটা। খানিক টিপ্পনি কেটে বললেন, ওহেম ওহেম, বলছি রোদ, মেয়েটা কিন্তু অন্য কোথাও যাচ্ছে না, ও আমাদের সাথে আমাদের বাড়িতে যাচ্ছে। তাই দেখা দেখির পর্যায়টা না হয় বাড়িতে গিয়ে কমপ্লিট করিস, কেমন? রৌদ্র ধীরে সুস্থে নজর সরিয়ে আনলো অরিনের উপর থেকে। স্মিত হেসে হাত বাড়িয়ে মাথা চুলকিয়ে বলে ওঠে, ওকে। এহেন কথায় তায়েব সাহেব এবং তাশরিক সাহেব দুজনেই গা দুলিয়ে হাসছেন। ঠিক তখনই তিনজনের হাসি ঠাট্টার মাঝে এসে উপস্থিত হলেন গম্ভীর মুখ কবির সাহেব। রৌদ্র তৎক্ষণাৎ শটান হয়ে দাঁড়িয়ে বাবাকে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করল। কবির সাহেব গম্ভীর মুখে এর প্রতি উত্তর করলেন। কিয়ৎক্ষণ বাদে তিনি কেমন সন্দিহান গলায় জিজ্ঞাসা করেন, ফ্লাইট তো প্রায় 1.5 ঘন্টা আগে ল্যান্ড হলো,
সবাই বেরিয়ে গেল, অথচ তোমাদের আসতে এত লেট হলো যে? তা কোনো সমস্যায় পড়ছিলে নাকি? রৌদ্র ভীষণ ভদ্রলোক, ভদ্রতার সাথেই ডানে বামে মাথা নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, না আব্বু, কোনো সমস্যায় পড়িনি। অ্যাকচুয়ালি একটা জরুরি ফাইল ঘাঁটছিলাম, তাই লেট হয়ে গেল। চকচকে কালো রঙের গাড়ি দুটো রাস্তার ধুলো উড়িয়ে মাত্র এসে থামলো এহসান বাড়ির আঙিনায়। ধীরে সুস্থে সকলে বেরিয়ে আসেন গাড়ি থেকে। অরিন প্রথম গাড়িটায় বসেছিল সাব্বির সাহেবের সাথে, আর রৌদ্র এসেছে পেছনের গাড়িটায়। মেয়েটা তখন থেকে রৌদ্রকে এড়িয়ে চলছে এক প্রকার। যদিও রৌদ্র বার কয়েক আর চোখে দেখেছে মেয়েটার কর্মকাণ্ড, তবুও মুখ ফুটে তেমন কিছুই বলেনি সে। সাব্বির সাহেব মেয়ের হাত ধরে বাড়িতে ঢুকলেন। অরিন বাড়িতে ঢুকতে সকলে একযোগে জড়িয়ে ধরল মেয়েটাকে। রাফিয়া বেগম তো মেয়েকে জড়িয়ে ধরে আর ছাড়ছেনই না। পাশ থেকে জুবাইদা বেগম বার কয়েক সুযোগ খুঁজেছেন মেয়েটাকে আদর করতে, তবে রাফিয়া বেগম ছাড়লে তো। অন্যদিকে কিয়ৎক্ষণ বাদে বাড়িতে ঢুকলো রৌদ্র। জুবাইদা বেগম ছেলেকে দেখা মাত্রই হাতে বুঝি চাঁদ পেলেন আকাশে। তিনি তৎক্ষণাৎ এগিয়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। ছলছলে চোখে কাঁদো কাঁদো গলায় বললেন, আসতে কোনো অসুবিধে হয়নি তো আব্বা? রৌদ্র স্মিত হাসলো। মায়ের বুক থেকে মাথা উঠিয়ে নরম কণ্ঠে বলল, না। জুবাইদা বেগম চোখে হাসলেন খানিকটা। ছেলের সারা মুখে হাত বুলিয়ে দিতে লাগলেন মানুষটা। এমন সময় ড্রয়িংয়ে এসে উপস্থিত হলো অনিক। তার পিছু পিছু লাজুক মুখে এসে দাঁড়ালো ইকরা। অরিন ভাইকে দেখে এক ছুটে চলে এলো ভাইয়ের কাছে। দু হাতে ভাইকে জাপটে ধরে বলল, আই মিসড ইউ ভাইয়া। অনিক বোনকে জড়িয়ে ধরে খানিকটা উঁচিয়ে তুলল জমিন থেকে। চোখ বুজে কিছুক্ষণ নির্বাক হয়ে বোনকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে পরক্ষণেই বলল, আই মিস ইউ টু বনু। প্রায় মিনিট বিশেক সবার সাথে কুশলাদি বিনিময় করে অরিন পা বাড়ায় ঘরের দিকে। তবে রৌদ্রর ঘরের কাছে এসে দাঁড়াতেই হাত পা ক্রমশ ঠান্ডা হতে লাগলো তার। লোকটা নিশ্চয়ই ঘরে আছে। অরিন তো এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত ছেলেটাকে রীতিমতো ইগনোর করে এসেছে। সেক্ষেত্রে এখন ঘরে ঢুকলে না জানি আবার কি বলে বসে লোকটা। অরিন দুরু দুরু বুকে পা ফেললো ঘরের ভেতরে। মাথাটা সামান্য ভেতরের দিকে বাড়িয়ে দিয়ে ঘরটায় উকি দিল এক আধবার। চেয়ে দেখলো ঘরে রৌদ্র তো দূর, রৌদ্রের এই টিকিটা অবধি দেখা যাচ্ছে না। অরিন দুহাত বুকে হাত চেপে ফোঁস করে নিঃশ্বাস ফেললো খানিকটা। সে ধরেই নিল রৌদ্র বোধহয় অন্য কোথাও আছে। অরিন বেশ খানিকটা স্বস্তি নিয়ে ঘরে ঢুকলো। পেছনে ফিরে ঘরের দৌড় দিয়ে দিল আলগোছে। পরক্ষণে নিজের গা থেকে ক্রিম কালারের ওভারকোটটা এক প্রকার টেনে হিঁচড়ে খুলে নিয়ে সেটা ফেললো খাটের উপর। গলার কাছে ঝুলিয়ে রাখা হিজাবটাও খুলে ফেললো মুহূর্ত ব্যয়ে। তারপর কাবার থেকে তোয়াল এবং কাপড় হাতে নিয়ে পেছনে ফিরতে এক প্রকার চমকে ওঠে মেয়েটা। দেখে রৌদ্র তার একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে। আশ্চর্য, সে তো খেয়াল করেছিল রৌদ্র ঘরে নেই, তবে এখন এলো কোথা থেকে? অরিন ভরকে গিয়ে বলে বসে, আপনি কোথা থেকে এলেন? রৌদ্র হাসলো ঠোঁট কামড়ে। নিজেদের মধ্যকার বেশ খানিকটা দূরত্ব নিজ দায়িত্বে ঘুচিয়ে এসে দাঁড়ালো। মেয়েটার গালে আলতো করে আঙ্গুল ছুঁয়ে হাসকি টোনে বলতে লাগলো, আকাশ থেকে টপকেছি বউজান। এহেন কথায় না চাইতেও হেসে ওঠে অরিন। দুহাতে রৌদ্রের বুক বরাবর আলতো করে ঠেলে দিয়ে এক প্রকার মেকি তারা দেখিয়ে বলল, দেখি সরুন, আমার ফ্রেশ হতে হবে। রৌদ্র আলতো করে চেপে ধরে অরিনের দুহাত। মেয়েটার চোখের দিকে নীরের চোখে তাকিয়ে থেকে বলে, এত দূর দূর করছিস কেন জান বাচ্চা? অথচ কয়েকদিন আগে এত বড় একটা দুর্ঘটনায় পড়ে তোর কাছ থেকে বেশ দূরে চলে গিয়েছিলাম আমি। তারপরও তোর টানে ফিরে এলাম কত কষ্টে, আর তুই কিনা শুধু দূর দূর করছিস আমায়। অগত্যা এমন কথায় মুহূর্তে কেঁপে ওঠে অরিন। মনে পড়ে যায় সেই বিষাক্ত স্মৃতিগুলোর কথা। রৌদ্রের রক্তাক্ত মুখ, নিথর দেহ, টানা 20 দিনের অচেতনতা, সবটাই কেমন দুর্বিষহ ছিল অরিনের জন্য। মেয়েটা তো রোজ নিয়ম করে রৌদ্রের কেবিনে এসে নিঃশব্দে কাঁদত। কখনো কখনো আপন মনে অচেতন রৌদ্রের সাথে কথা বলতো। সারাদিন কি করলো না করলো সবটা বলতো। তবে রৌদ্র সে তো কোনো জবাব দিত না। অতীতের মানসপটে বিষাক্ত স্মৃতিগুলো কড়া নাড়তে চোখ দুটো কোটর ভরে ওঠে অরিনের। সে তড়াক করে ছলছল চোখে শক্ত দৃষ্টি ফেলল রৌদ্রের উপর। মুখভঙ্গি যথেষ্ট শক্ত রেখে রৌদ্রের বুক বরাবর দুহাতে ধাক্কা দিয়ে বলতে লাগলো, কি সমস্যা আপনার? এগুলো কেন মনে করাচ্ছেন আপনি? আমাকে একটু শান্তি দিতে ইচ্ছে করে না আপনার? আমাকে জ্বালিয়ে কি সুখ পান আপনি? হ্যাঁ, বাকিটা শেষ হবার আগেই হু হু করে কেঁদে ওঠে অরিন। রৌদ্র তৎক্ষণাৎ এগিয়ে এসে অরিনের মাথাটা আলতো করে চেপে ধরে নিজের বুকের সঙ্গে। মেয়েটার মাথায় আদুরে হাত বুলিয়ে বলে ওঠে, সরি সরি, আমি এক্সট্রিমলি সরি সানশাইন। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এসব বলবো না। প্লিজ এবারের মতো আমায় ক্ষমা করে দে। অরিন থামলো না, উল্টো গতি বাড়ালো কান্নার। তা দেখে আরেক ধাপ অস্থির হলো রৌদ্র। সে তৎক্ষণাৎ খানিকটা সরে এসে নিজের কান দুটো হাত দিয়ে ধরে অপরাধী সুরে অরিনকে বলে ওঠে, আচ্ছা সরি না বেব, এই যে দেখ আমি কানে ধরেছি, কথা দিচ্ছি আর কখনো এসব বলবো না। তুই তুই বললে আমি উঠবসও করবো সানশাইন। প্লিজ ফর গড সেক তুই কান্না থামা। কথাটা বলতে বলতে কান ধরে উঠবস করতে লাগলো রৌদ্র।
দুটো উঠবস দিতেই তার বুকে এক প্রকার ঝাপটে পড়ল অরিন। ঘটনার আকস্মিকতায় বেচারা রৌদ্র মেয়েটার কোমর চেপে পিছিয়ে যায় 2 কদম। পরক্ষণে নিজেকে সামলে নিল আলগোছে। ওদিকে অরিন কেমন নাক টেনে ধরে আসা কণ্ঠে বলে ওঠে, বিষাক্ত স্মৃতিগুলো ভুলে যেতে হয় ডক্টর সাহেব। আপনি যখন আমার কাছে ছিলেন না, আমায় একটু চোখ মেলে দেখলেন না, আমায় একটু আদরে গলায় ডাকলেন না, বিশ্বাস করুন আমার না দম বন্ধ হয়ে যাচ্ছিল সেই সময়। রোজ রোজ একটা আশা নিয়ে চোখ বুঝতাম আমি, এই বুঝি আপনি চোখ মেলেন, হাত ছেড়ে ডাকলেন আমার সানশাইন। আমি অপেক্ষা করেছি ডক্টর সাহেব, ভীষণ অপেক্ষা, যার প্রতিটা মুহূর্ত ছিল বিষাক্ত কাটার যন্ত্রণার ন্যায় তীব্র। তবু আমি হাল ছাড়িনি। রৌদ্র মনোযোগ দিয়ে শুনল সবটা। হঠাৎ করে তার চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুকণা। রৌদ্রের হাতের বাঁধন দৃঢ় হলো আরো কিছুটা। মুখ হা করে নিঃশ্বাস ফেলে বলল, আমার মাফ করে দে জান বাচ্চা, আর কোনোদিনও তোকে এভাবে একা ফেলে যাব না। কথা দিচ্ছি সানশাইন, কথা দিচ্ছি। সন্ধ্যা নাগাদ এহসান বাড়ির ড্রয়িংয়ে বেশ ভালো একটা আড্ডা জমিয়েছেন বয়োজ্যেষ্ঠরা। আড্ডার মধ্যমণি কবির সাহেব বড় সোফার এক কোনায় গা এলিয়ে বসে স্মৃতিচারণ করছেন ছোটবেলার। তার পাশেই এক গালে হাত ঠেকিয়ে সেসব মনোযোগ দিয়ে শুনছেন সাব্বির সাহেব। তাসরিক সাহেব ও তায়েব সাহেব বসেছেন বাম পাশের সোফাটায়। শাহিনুর বসেছেন তাদের মুখোমুখি। অন্যদিকে বাড়ির গৃহিণীরা ব্যস্ত সন্ধ্যার নাস্তা তৈরিতে। খানিকক্ষণ বাদে অন্যার কোনায় ভেজা হাত মুছতে মুছতে ড্রয়িংয়ে এসে উপস্থিত হলেন আমরিন বেগম। তিনি বোধহয় এতক্ষণ ভাবিদের কাজে টুকটাক সাহায্য করে এলেন। আমরিন বেগম এসে বসলেন স্বামীর পাশে। অতঃপর নিজেও মত্ত হলেন চলমান আড্ডায়। দোতলার ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে ওহি, হাতে তার স্মার্টফোন। সেটাই আপাতত দক্ষ হাতে চলছে চ্যাটিং। কিয়ৎক্ষণ বাদে সাথে আগমন ঘটল অরিনের। অরিনকে দেখেই ওহি খানিকটা নড়ে চড়ে বসলো। ফোনের স্ক্রিনটা অফ করে দিল আলগোছে। অরিন হাসি মুখে এগিয়ে এসে বসলো আহির পাশে। হাত উঠিয়ে মেয়েটার কাঁধ জড়িয়ে পড়ল। কি ম্যাডাম, কি করছেন একা একা? অহি চটপটে কণ্ঠে জবাব দেয়, কই তেমন কিছু না, এমনিতেই বসে আছি। অরিন ঠোঁট গোল করে খানিকটা শব্দ করলো। আহির দিকে সন্দিষ্ট দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ বলল, প্রেম করছিস? থতমত খেয়ে বসলো আহি। মুখ হা করে তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে। চোর ধরা পড়ার ন্যায় কাচুমাচু ভঙ্গিতে মিনমিনিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জানলে? অরিন ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। চোর ধরেছে এমন একটা উচ্ছ্বাস দেখে তৎক্ষণাৎ আহির গাল টেনে দিয়ে বলতে লাগলো, সিরিয়াসলি? আমি কিন্তু হাওয়ায় তীর ছুড়লাম, ভাবিনি এভাবে লেগে যাবে। যাকগে, বল বল, কে সে? আহিরা খানিক দোনামনো করতে লাগলো নাম বলতে। অরিন তা দেখে কেমন মুখ কুচকে বলে বসে, এত নাটক করছিস কেন ইয়ার, বলবি তো নাকি? আহি নিজে শুষ্ক অধৈর্যরা জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নিয়ে বলল, ইফতি। নামটা শুনে যার পণ্যে অবাক হলো অরিন। তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে। কানে বোধহয় ভুল শুনলো কিনা তা যাচাই করতে সে ফের জিজ্ঞাসা করলো, কোন ইফতি? আমাদের ইফতি ভাই? আহিরা উপর নিচ মাথা নাড়ে আলতো করে। অতঃপর কিছুক্ষণ নীরবতা চলল দুজনার মাঝে। তবে পর মুহূর্তে অরিনটা কেমন উল্লসিত কণ্ঠে কিছুটা চেঁচিয়ে উঠল আহিকে জড়িয়ে ধরে। আহি সঙ্গে সঙ্গে জিভ নিল দাঁতের ভাঁজে। অরিনের হাত দুটো চেপে ধরে সতর্ক কণ্ঠে বলল, কি করছো অরি আপু? কেউ শুনে ফেললে নির্ঘাত কেলেঙ্কারি রটবে। অরিন তৎক্ষণাৎ নিজেকে সামলায়। নিজের বাঁধ ভাঙা উল্লাসগুলো একপাশে রেখে সে কেমন সন্দিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, বাট তোরা দুজনে একে অপরকে দেখতে পারতি না, তাহলে এত কিছু কেমনি কি? আহি মুচকি হাসলো কিছুটা সময় নিয়ে বেশ বিজ্ঞতার সাথে বলল, জানো অরি আপু, দুটো বিপরীত মানুষ একে অপরকে যারা দু চোখে সহ্য করতে পারে না, একটা সময় প্রকৃতি অজানা নিয়মে এরা দুজন ঠিক বাধা পড়ে এক নতুন অনুভূতিতে, যে অনুভূতি সব কিছুর ঊর্ধ্বে, যা একবার অনুভব করতে পারলে আজীবন আটকা পড়ে যায়। এটা সেই অনুভূতি, এক ভিন্ন অনুভূতির নাম এই সঙ্গী হৃদয় অনুভূতি। পরের দিন রুহি মেয়েটা নাকি বেশ অসুস্থ। ভাইছে শুনে আসতে চাইলেও ডাক্তার তাকে একদম নিষেধ করেছে কয়েকটা দিন জার্নি করা থেকে। অগত্যা এমন একটা পরিস্থিতিতে মেয়েটার মন বড্ড খারাপ। তাই এহসান বাড়ির সকলে আজ সিদ্ধান্ত নিয়েছে রুহিকে দেখতে যাবে। তাই তো সকাল সকাল মেয়েটার জন্য এটা সেটা রাখতে ব্যস্ত রমণীরা। বাড়ির ছোট সদস্যরা ব্যস্ত তৈরি হতে।
মাহিরা গো ধরেছে সে যাবে না, কিন্তু কেন সেটা জিজ্ঞাসা করলে কিছুই বলছে না মেয়েটা। গত 1 ঘন্টা যাবৎ মাইমুনা বেগম মেয়েকে জিজ্ঞাসা করে যাচ্ছেন কারণ, তবে না, মাহিরা বলছে না কিছু। মাইমুনা বেগম এক পর্যায়ে অতিষ্ঠ হলেন। শক্ত মুখে মেয়েকে বিড়বিড় করে বকতে বকতে চলে গেলেন ঘর থেকে। ওদিকে মাকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মাহি। পা দুটো বুকের কাছে উঠিয়ে চেপে ধরে বসে রইল চুপচাপ। পরক্ষণেই তার কল্পনার মানসপটে ভেসে উঠল সেদিনকার দেখা সেই বাদামি চোখের মানুষটাকে। মাহিরা তৎক্ষণাৎ দুধারে মাথা নাড়িয়ে তাকে ভোলার চেষ্টা চালায়, তবে না, কেন যেন সেই বাড়ি থেকে এসেছে পর থেকে ওই আগন্তুককে ভুলতে পারছে না মাহি। আগন্তুকের তীক্ষ্ণ দৃষ্টিকে বড্ড ভয় পেয়েছে মেয়েটা, তাই তো তাকে দেখার পরের দিনই এক প্রকার ছুটে চলে এসেছে বাড়িতে। আজ বোধহয় তার জন্য এই বাড়িতে যেতে চাচ্ছে না সে। বাড়ি ভর্তি মানুষজন, কেউ কেউ ব্যস্ত আড্ডায়, তো আবার কেউ কেউ মগ্ন এদিক ওদিক ঘোরাঘুরিতে। দুপুরে লাঞ্চ টাইম, শিকদার বাড়িতে জমেছে বেশ কিছু পরিচিত মানুষের ঢল। এহসান বাড়ির সদস্যরা মাত্রই এসে পৌঁছেছেন এই বাড়ি। এহসান বাড়ির গৃহিণীরা আগে আগে এসে পৌঁছালেও বাড়ির কর্তারা কেমন পিছিয়ে রইলেন এই পর্যায়ে। অবশ্য শহুরে ব্যস্ত রাস্তা বলে কথা, যানজট যেন নিত্যদিনকালে সঙ্গী শহরের। জুবাইদা বেগম সহ বাকিরা শিকদার বাড়ির বড় ড্রয়িং রুমটায় পা রাখতে তৎক্ষণাৎ তাদের নিকট ছুটে এলেন সাইমা খাতুন। মানুষটা এসে বুকে জড়িয়ে ধরলেন বেয়ানকে। মুখে তার সে কি উৎফুল্লতা, চোখ দুটো কেমন চকচক করছে খুশিতে। শুধু কি তিনি, জুবাইদা বেগমেরও যে খুশিতে গতগত হয়ে যাবার মতো অবস্থা। কতদিন পর বেআইনকে দেখলেন, খুশি হবেন না? মিনিট খানেক বেআইনকে জড়িয়ে রেখে সাইমা খাতুন অবশেষে গতগত কণ্ঠে বলতে লাগলেন, এত দেরি কেন করলেন আপা? সেই কখন থেকে বসে আছি আপনাদের জন্য। জুবাইদা বেগম মৃদু হাসলেন, সামান্য গলা খাকারি দিয়ে বলে ওঠেন, দেরি করে আসার জন্য দুঃখিত ভাই। তা বলছিলাম কি, রেহান আর রুহি কোথায়? কথাটা বলতে দেরি অমনি জুবাইদা বেগমকে পেছন থেকে একজোড়া হাত এসে ঝাপড়ে ধরতে দেরি হলো না। ঘটনার আকস্মিকতায় বেচারি এক প্রকার হকচকিয়ে উঠলেন যেন, তবে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে বললেন, হুটহাট এভাবে চেপে ধরার স্বভাবটা তোর আর গেল না, তাই না? পেছন থেকে রুহি মুচকি হাসলো। 4 মাসের হালকা উঁচু পেট টানে গুটি গুটি পায়ে এগিয়ে এলো মায়ের সামনে। ইদানিং মেয়েটার মুখে কেমন মাতৃত্বের একটা মিষ্টি আভা ফুটে উঠেছে, গাল দুটোতে দেখা মিলেছে ঈষৎ লাল টকটকে ভাব। গায়ে বোধহয় খানিকটা মাংস জমেছে কয়দিনে। অবশ্য রেহান যা খেয়াল রাখে না মেয়েটার, শুধু কি তার খেয়াল, এই যে এক প্রকার চোখে হারানো যাকে বলে। জুবাইদা বেগম আলতো হেসে দুহাতে বাড়িয়ে মেয়েকে বুকে টেনে ধরলেন। রুহির মাথার এলোমেলো চুলগুলোকে খানিক পরিপাটি করে দিয়ে বললেন, নানু ভাই কেমন আছে? রুহি মায়ের বুকে নাক ঘষল একটুখানি, পরক্ষণে মিনমিনিয়ে স্বরে বলল, আলহামদুলিল্লাহ, বেশ ভালো। ঘিয়ে রঙা চকচকে গাড়িটা মাত্র এসে থামলো শিকদার বাড়ির সামনে। গাড়ির ফ্রন্ট সিট থেকে বেরিয়ে এলেন সাব্বির সাহেব। নিজ উদ্যোগে তড়িঘড়ি করে ড্রাইভার মকবুল মিয়ার সাথে ছুটলেন গাড়ির ডিকির ধারে। সেখান থেকে অতি যত্নে একে একে নামিয়ে আনলেন মিষ্টির প্যাকেটগুলো। ওদিকে এতক্ষণে তাশরিক সাহেব সহ বাকিরাও বেরিয়ে এলেন আলগোছে। কবির সাহেব হাসি মুখে গাড়ি থেকে বেরোতে ওসমান শিকদার ছুটে এলেন এক প্রকার। তারপর কেমন ব্যস্ত হয়ে পড়লেন সকলের সঙ্গে কুশলাদি বিনিময়ে। এদিকে গাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে থেকে ফোন ঘাটছেন তাশরিক সাহেব। ঘাটছে বললে ভুল হবে, তিনি তো এক নাগারে সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছেন অনেকের ফোনে। তবে ছেলেটা ফোন ধরলে তো, সে যে এতক্ষণ ধরে কি করছে কে জানে, অথচ বাড়ি থেকে বউ নিয়ে সবার আগে সেই বেরিয়েছে। গায়ে কালো রঙের কাতুয়া জড়ানো তাশরিক সাহেব যখন ফোনেতে মগ্ন, তখনই তার গা ঘেঁষে দাঁড়ালেন তায়েফ সাহেব। দৃষ্টি তাশরিক সাহেবের ফোনের স্ক্রিনে নিবদ্ধ রেখে সন্দিহান গলায় বলে ওঠেন, কি করছিস? তাশরিক সাহেব মুখ কুচকালেন তৎক্ষণাৎ। ভ্রুদয়ের মাঝে গোটা কয়েক ভাঁজ ফেলে কাটকাট কণ্ঠে বললেন, হাডুডু খেলবা? তাইফ সাহেব যেন বড্ড নাখোশ হলেন এহেন তারা উত্তরে। তিনি কোমরে দুধারে হাত থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, হ্যাঁ খেলবো, চল। তাশরিক সাহেব ফোঁস করে নিঃশ্বাস ফেলে ফোনটা পকেটে ঢুকিয়ে শটান হয়ে দাঁড়ালেন। এবার কিছুক্ষণ এক দৃষ্টিতে তাইফ সাহেবের দিকে তাকিয়ে থেকে হুট করে ফিক করে হেসে ওঠেন মানুষটা। ভাইয়ের ডান বাহুটার ভেতর দিয়ে নিজের হাতটা ঘুরিয়ে এনে সামনের দিকে পা বাড়িয়ে বললেন, চলো তবে। কি খাবে? মাঝপথে গাড়ি থামিয়ে এহেন হুটহাট প্রশ্নে ভরকায় ইকরা। ওদিকে অনেকটা কেমন গভীর চোখে তাকিয়েছে মেয়েটার দিকে। ইকরা কেমন ঢোক গিলল নিজ অজান্তে। অনেক হাসলো ঠোঁট কামড়ে, নিজ থেকেই এগিয়ে আসে মেয়েটার দিকে, অতঃপর হিসিয়ে বলে, চলো পিছনে যাই। গলা শুকিয়ে এলো ইকরার। খানিক শুকনো ঢোক গিলে কেমন আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, কেন? অনেক এক পলক নীরব চোখে তাকিয়ে রইল। পরক্ষণে গাল ভর্তি চমৎকার হাসি টেনে দুষ্টু কণ্ঠে বলল, কানে কানে বলবো মেয়ে, চলো।
অতঃপর আর কি বা করা। ইকরা চুপচাপ মাথা নিচু করে বসে রইল নিজ আসনে। অনেক প্রথমে গাড়ি থেকে বেরিয়ে এসে পরক্ষণে ইকরাকেও গাড়ি থেকে বের করে আনে। তারপর আশেপাশে সরু রাস্তাটায় খানিক সতর্ক চোখ বুলিয়ে ইকরাকে নিয়ে আবারও ঢুকে পড়ল ব্যাকসিটে। গাড়ির সবগুলো ডোর ভেতর থেকে বেশ ভালো মতো লক করে মেয়েটার দিকে বাঁকা চোখে তাকালো অনেক। যে দৃষ্টির কবলে পড়ে লজ্জায় পড়ল ইকরা। তৎক্ষণাৎ মাথাটা নিচু করে নিল লজ্জাবতী। তার গৌরবর্ণ গাল দুটোতে কেমন ইতিমধ্যে দেখা দিয়েছে লাল টকটকে আবরণ। অনেক মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল নিজের বউ নামক পরিটার দিকে। সময় পেরুল বোধ হয় কয়েক মিনিটের পর হুট করে অনেক ইকরার এক হাত টেনে এনে রাখলো নিজের বুকের উপর। হাসকি স্বরে বলল, প্রেমের মরা জলে ডোবে না। ইকরা ভোরকে তাকায়, মুখে একরাশ চিন্তার ছাপ ফুটে সে তৎক্ষণাৎ অস্থির হয়ে পড়ল অনিকের জন্য। খানিকটা এগিয়ে এসে অনিকের গালে এক হাত রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? আমাকে একটু বুঝিয়ে বলুন না, আমার টেনশন হচ্ছে তো। অনেক মুগ্ধ হাসলো মেয়েটার এহেন চিন্তা দেখে। সে তৎক্ষণাৎ মেয়েটার হাতখানায় টান বসাতে ইকরা আঁচড়ে পড়ল অনিকের বুকের উপর। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল বেচারি। তড়িৎ চোখ খুলে অনিকের দিকে তাকাতে অনেক কেমন বাঁকা হাসলো, যেন ইকরার নরম অধর যুগলের উপর আঙ্গুল চালাতে চালাতে হিসিয়ে বলল, আমার কেবল বড্ড প্রেম প্রেম পাচ্ছে মায়াবিনী। আজ না হয় ঘোরাঘুরি বাদ, এসব প্রেম বিলাস করি। শিকদার বাড়ির ড্রয়িং রুমে এক প্রকার হই হুল্লোড় জমেছে। পুরুষগণ জমিয়েছেন আড্ডার আসর। এদিকে গৃহিণীরা মিলে একসাথে খাবার সাজাচ্ছেন টেবিলে। জুবাইদা বেগম, রাফিয়া বেগম যেচে পড়ে হাতে হাত লাগাচ্ছেন টুকটাক। তা দেখে সাইমা বেগম এসে কি অভিমান, ব্যানরা এসে নাকি কাজে হাত বাটাবেন এও দেখতে হবে তার। সাইমা বেগম বার কয়েক ভীষণ অভিমান নিয়ে বলেছেন মানুষ দুটোকে তারা যেন আর কাজ না করে। তবে মিশুক, জুবাইদা বেগম আর রাফিয়া বেগম সাইমা বেগমের এহেন কথা এক প্রকার হেসে উড়িয়ে দিয়েছেন। অগত্যা বেয়ানদের সাথে কথাবার্তায় আর পেরে না উঠে চুপ করে রইলেন সাইমা খাতুন। এত মিশুক মনের বেহায় বাড়ির মানুষজন পেয়ে ইতিমধ্যে মনে মনে বার কয়েক শুকরিয়া আদায় করে নিয়েছেন তিনি। গৃহিণীদের টুকটাক কাজকর্ম এবং কথাবার্তা যখন চলমান, ঠিক তখনই ডাইনিংয়ে এসে উপস্থিত হলেন গম্ভীর মুখ এক রমণী। রমণীর গায়ে জড়ানো মোটা পাড়ের ঘিয়ে রঙা টাঙ্গাইল শাড়ি, দুহাতে শোভা পাচ্ছে মোটা মোটা বালা, কানে গলাতেও স্পষ্ট দেখা যাচ্ছে পাতলা অথচ দামি দামি গহনা। কাজের এক ফাঁকে সাইমা খাতুনের দৃষ্টি গিয়ে পড়ল গম্ভীর মুখ রমণীর পানে। তৎক্ষণাৎ মুখভঙ্গিতে পরিবর্তন ঘটল তার। তিনি একগাল হাসি দিয়ে সদ্য উপস্থিত হওয়া রমণীকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, ভালোই হলো তুমি এসেছো। আমি তো মাত্রই তোমার ঘরে যেতাম তোমাকে ডেকে আনতে। যাকগে, এই দেখো কে এসেছে। বলে সাইমা খাতুন জুবাইদা বেগমের দিকে নজর দিলেন। পরক্ষণে তাকে দেখে ফের রমণীকে উদ্দেশ্য করে বললেন, এই যে উনি আমার রুহির আম্মু, আর এই যে তার পাশে দাঁড়িয়ে আছে আমার সুন্দরী বেয়ান। রাফিয়া বেগম মুচকি হাসলেন এহেন সম্বোধনে। এদিকে রমণী গম্ভীর মুখে খানিক জোরপূর্বক হাসলেন মনে হয়। সাইমা খাতুন এবার তাকে পরিচয় করিয়ে দিয়ে জুবাইদা বেগমকে বলে ওঠেন, আপা, উনি আমার ফুফাতো ভাইয়ের বউ শারমিন মির্জা। কয়েক মাস আগেই সাউথ কোরিয়া থেকে এসেছেন, গোটা কয়েক মাস থাকবেন দেশে। মির্জা পদবীর নাম শুনে মুখ থেকে হাসি সরে গেল রাফিয়া বেগমের। জুবাইদা বেগমেরও তো তাই। দুজন আর চোখে এক পলক নিজেদের দিকে মুখ চাওয়াচাই করলেন। রাফিয়া বেগমের চোখে মুখে স্পষ্ট বিভ্রান্তি। হয়তো তিনি ভাবছেন, এই মির্জা আবার সেই মির্জা না তো। গম্ভীর মুখ রমণী এবার নিজের গম্ভীর কণ্ঠ প্রকাশ করলেন। মৃদু গলা খাকারি দিয়ে ভীষণ ব্যক্তিত্বের ভাব ফুটিয়ে সালাম দিলেন সকলকে। পরক্ষণেই ঠোঁটের কোণে আলতো হাসির রেশ টেনে বললেন, ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। আসলে আমি একটু অসুস্থ, গতকাল ঠান্ডা লেগেছে একটু, তাই সারাদিন ঘরে শুয়েছিলাম বলে আপনাদের সাথে নিচ থেকে দেখা করতে আসতে পারিনি। আশা করি এ নিয়ে বাকিটা শেষ হলো না বলা। তার আগে জুবাইদা বেগম হাসি মুখে বলে ওঠেন, না না, আমরা কিছু মনে করিনি। তা বলি কি ভাই, আপনি কি এখন সুস্থ বোধ করছেন? শারমিন বেগম হাসলেন একটুখানি, মাথা নাড়িয়ে বললেন, জি আলহামদুলিল্লাহ, আগে থেকে বেটার। ড্রয়িংয়ে চলছে বেশ রমরমা আড্ডা। এরই মধ্যে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলেন একজন মধ্যবয়স্ক সুপুরুষ। সকলের নজর গিয়ে পড়ল তার উপর। সুপুরুষটি ভরকালেন একটু, ক্ষুদ্র চোখে নিজের দিকে দৃষ্টিপাত করে হঠাৎ কেমন সন্দিহান গলায় বলে ওঠেন, মন জেগে ইন্নায়ও কোনো সমস্যা? ভদ্রলোকের মুখে এহেন ভিন্ন ধরনের ভাষা শুনে খানিক দ্বিধায় পড়লেন এহসান বাড়ির মানুষজন। ওদিকে ওসমান শিকদার হালকা হেসে মাথা নাড়িয়ে বললেন, আরে না ভাই, তেমন কিছু না, কাম কাম জয়েন আস। ভদ্রলোক বোধহয় ভারী মিশুক প্রকৃতির। এক ডাকে কেমন চলে এলেন। তৎক্ষণাৎ গিয়ে বসলেন কবির সাহেবের পাশে। পরক্ষণে হালকা ঘুরে নিজে থেকে হাত বাড়িয়ে দিলেন কবির সাহেবের দিকে। বলেন,
হ্যালো, আমি তৌকির, তৌকির মির্জা। পুরোটা শুনে খানিক থতমত খেলেন কবির সাহেব। এতক্ষণ সুপুরুষটিকে ভিন্ন দেশি ভেবে তবে ভুল করেছেন তিনি। নিজের অপ্রকাশিত ভুলখানা মনের সঙ্গোপনে লুকিয়ে রেখে খানিক সময় নিয়ে হাতে হাত মিলিয়ে সৌজন্যমূলক হেসে বলেন, জি, আমি কবির এহসান। তৌকির সাহেব আলতো গা দুলিয়ে হাসলেন। ওদিকে সাব্বির সাহেবের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে উঠল যেন। তিনি পাশ থেকে খানিক গলা খাকারি দিয়ে বলে ওঠেন, আচ্ছা, আপনি কি তৌসিফ মির্জার? হ্যাঁ, তিনি আমার বড় ভাই। আপনি চেনেন নাকি ওনাকে? আপনারা আমার ভাইকে চেনেন নাকি? তৌকির সাহেবের এরূপ কথায় তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলেন এহসান বাড়ির সদস্যরা। তৌসিফ মির্জাকে কি আর অত সহজে ভোলা যায়? সেবার অরিনকে সপরিবারে দেখতে এসেছিলেন বলে রৌদ্র কি অপমানটাই না করলো বেচারাকে? সে কথা কি আর ভুলেছেন কেউ? হঠাৎ সকলকে অমন গম্ভীর হয়ে যেতে দেখে ভ্রু গোটান তৌকির সাহেব সন্দিহান গলায় জিজ্ঞাসা করলেন। কবি সাহেব সম্বিত ফিরে পেলেন তৎক্ষণাৎ। পর মুহূর্তে নিজেকে সামনে নিয়ে গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, আমার বিজনেস পার্টনার ছিল এক সময়। তৌকির সাহেব ঠোঁট গোল করে শব্দ করলেন। একটু তাদের আলাপচারিতা শেষ হতে ওসমান শিকদার মুখ খুললেন। তৌকির সাহেবের কাছে খানিক উৎসাহিত হয়ে জানতে চাইলেন, মুগ্ধ কোথায়? ও আসবে না লাঞ্চে? ছেলের কথা শুনতেই ফোঁস করে নিঃশ্বাস ফেললেন ভদ্রলোক। মাথাটা দুধারে নাড়িয়ে কেমন উদাস মুখে বলে ওঠেন, না, মেবি কিছুক্ষণ আগে আমায় কল দিয়ে জানালো তার কোন ফ্রেন্ডের সাথে নাকি লাঞ্চ করবে। আচ্ছা বলেন তো ভাইজান, ছেলে আমার জন্মের পর থেকে থাকলো কোরিয়ায়, তার যত ফ্রেন্ড কলিগ আছে সব হচ্ছে কোরিয়ান, তবে বাংলাদেশে এসেছে আজ গুনে গুনে 3 মাস। এর মধ্যে তার কিনা আবার ফ্রেন্ডও হয়েছে। উফ, এই ছেলেপেলেগুলোও না যেখানে যায় সেখানেই তার সঙ্গ পাতায়। ভদ্রলোক নাক কুচকালেন বলতে বলতে। তার অমন মুখভঙ্গি দেখে মুখ টিপে হাসছেন সকলে। তবে এই গম্ভীর মুখে চিন্তায় পড়লেন সাব্বির সাহেব। অতীতে ঘটে যাওয়া কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ বর্তমানে না আবার পড়ে বসে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে অরিন। সামনে মেলে রেখেছে নোট খাতা, হাতের আঙ্গুলের ভাঁজে কলম। তা নড়ছে চড়ছে কোনো রকম। খাতার এক পাশে ফোনের স্ক্রিনে ভেসে আছে গোটা গোটা অক্ষরে তৈরি সাজেশনটা। অরিনের মনোযোগী চোখ দুটো ভীষণ মনোযোগে একবার ফোন দেখছে, আরেকবার দেখছে খাতার মসৃণ পৃষ্ঠ। কলম চালিয়ে টুকে নিচ্ছে তা মসৃণ পৃষ্ঠের গায়ে। প্রায় বেশ কিছুক্ষণ পর লেখালেখির ইতি টানল অরিন। নরম ঠোঁট দুটোর ভাঁজে কলম চেপে সরু চোখে তাকিয়ে রইল খাতার দিকে। তার সতর্ক দৃষ্টি আপাতত লেখার মাঝে ভুল খুঁজতে ব্যস্ত। তবে আজ বোধহয় ভালো লিখে ফেলেছে মেয়েটা। পুরো লেখা জুড়ে একটাও ভুল নেই। যদিও বা পুরোটা দেখে দেখে লিখেছেন মহারানী, তবুও নিজের এহেন কার্যে বড্ড আপ্লুত তিনি। খুশিতে উপর অবস্থাতেই পা দুটো উঁচু করে দোলাতে লাগলো দারুণভাবে। ফলে পরনের লিলেন স্কার্টটা উঠে গেল খানিকটা উপরে। দৃশ্যমান হলো ফর্সা মসৃণ পা দুটো, সেই সাথে রিনিঝিনি শব্দ নুপুর পড়া পা দুটোর। অরিন গুনগুন করে গান গাইছে। গান বহাল রেখে আঙ্গুলের ভাঁজে নাচতে থাকা কলমখানা দিয়ে খানিক দুষ্টুমি করে খাতার একপাশে ছোট্ট করে লিখে বসলো, অরিন লাভস আ ডক্টর সাহেব। লেখাটা টুকে সে কি আনন্দ মেয়েটার। ঠোঁটের কোণ থেকে হাসি যেন সরছেই না মেয়েটার। হুটহাট তার এমন পাগলামিগুলো যে বড্ড পছন্দের তার। কিয়ৎক্ষণ বাদে অরিন নিজের মুখটা সামান্য নিচু করে লেখার জায়গাটায় চুমু বসালো আলতো করে। আরেকটা বার বসাবে তার আগে তার ডাক পড়ল ওয়াশরুম থেকে। প্রায় আধা ঘন্টা আগে শাওয়ার নিতে ঢুকেছিল রৌদ্র। এখনো নিয়ে যাচ্ছে মহারাজ। ওদিকে রুহির বাড়িতে যেতে তাদের যে লেট হয়ে যাচ্ছে সেদিকে কি তার খেয়াল আছে মহাশয়ের? ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁক করে তাকিয়ে আছে রৌদ্র। মেয়েটার দিকে সরু চোখে তাকিয়ে আলতো হেসে বলল, সানশাইন, আমার তোয়ালেটা একটু দিবি? আমি আনতে ভুলে গিয়েছি। অরিন কিছুক্ষণ ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল। তখনকার ঘটনাটা কি আর এত সহজে ভুলেছে সে? শুধু শুধু এই লোকটা তাকে কাঁদালো। কি দরকার ছিল তখন ওকে সেদিনকার অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো মনে করানোর? এসব ভাবতেই মেয়েটা কেমন ফোঁস করে নিঃশ্বাস ফেললো। পরক্ষণে রৌদ্রের দিকে মুখ ভেঙচি কেটে নিজের কাজে মত্ত হয়ে ঠ্যাস মেরে বলল, নিজে এসে নিয়ে যান, আমি পারবো না দিতে। রৌদ্র মোটেও রাগ করল না মেয়েটার এহেন কাঠখোট্টা জবাবে। উল্টো মুচকি হেসে আবারও বলল, দে না হানি, না হলে তোয়ালে ছাড়াই এখন বের হয়ে যাব কিন্তু। অরিন মুখ কুচকায় চোখ নিজের খাতার পানে নিবিষ্ট রেখে ঝাঁজ নিয়ে বলে, বের হলে হবেন বের। এতে এত ঘটা করে বলার কি আছে? এমন একটা ভাব ধরছেন না যেন ফার্স্ট টাইম দেখছি। নতুন করে দেখার মতো কি বা আছে শুনি? মুখ ফসকে কথাগুলো বলে পর মুহূর্তেই নিজে লজ্জায় পড়ল বেচারি। তৎক্ষণাৎ জিভে দাঁত কেটে মুখ লুকালো খাতার ভাঁজে। ইস, সেও কি তবে পুরোপুরি নির্লজ্জ হয়ে গেল গায়ে? তবে সত্যিই লেগে গেল রৌদ্রের নির্লজ্জতার আভাস।
ওদিকে রৌদ্র যে হতভম্ব বনে গেছে মেয়েটার অমন লাগামহীন কথায়। বেচারা হতভম্বতায় চোখের পলক ফেলতেও ভুলে গেল যেন। প্রায় মিনিট দুয়েক লাগলো তার হতভম্বতা কাটাতে। নিজেকে সামলে নিয়ে সে কেমন গম্ভীর মুখে বলে ওঠে, ঘাড়তারামির সাথে সাথে ইদানিং দেখছি জীবটাও লাগামহীন হচ্ছে তোর। ঠিক আছে, ব্যাপার না, আমি আবার লাগামহীন ঘোড়ার লাগাম টানতে বেশ জানি। লজ্জায় মাথা কাটে যাওয়াটাই বোধ হয় আপাতত বাকি অরিনের। বেচারি এখন কিভাবে বলবে? আবেগে মুখ ফসকে ওসব বেরিয়ে গেছে। সে কি আর অত বেফাস কথাবার্তা বলে নাকি? তবু আজ কেমনে যে বলে ফেললো। অরিনের ভাবনার মাঝেই আবারও ডাক পড়ল রৌদ্রের, আগের তুলনায় আরো খানিকটা গম্ভীর এবং ভরাট কণ্ঠে। তোয়ালেটা দেওয়ার কথা কি এখন মাইকিং করে বলতে হবে? তৎক্ষণাৎ উঠে বসলো অরিন। এক লাফে খাট থেকে নেমে চলে গেল কাবার্ডের কাছে। সেখান থেকে সাদা তোয়ালেটা হাতে নিয়ে আবারও ছুটে এলো ওয়াশরুমের কাছে। তবে দরজা থেকে মাঝে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো কেন যেন। রৌদ্র এখনো আগের ন্যায় ফাঁক দিয়ে মাথা বের করে তাকিয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে অরিন চোখ এবং মাথা দুটোই নুইয়ে রেখেছে রৌদ্রের দিকে। তোয়ালেটা বাড়িয়ে দেয় কাপা কাপা স্বরে ভয়ার্থ ঢোক গিলে বলে, এই নিন। রৌদ্র বাঁকা হাসলো এই পর্যায়ে। দরজার ফাঁক দিয়ে এক হাত বাড়িয়ে তোয়ালের পরিবর্তে খপ করে চেপে ধরে অরিনের হাত। অরিন হকচকিয়ে উঠে হাতখানা মোচড়াতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।